রয়েছে সেখানেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, অর্থাৎ সব জায়গাতে ইংলিশ গ্রামার পেডাগজি সব জায়গাতেই রয়েছে, এই যতগুলো জায়গা বলছি। এখন 1 মিনিট বাকি রয়েছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। শুধু জাস্ট একটাই বলার যে একটু ক্লাসটা মন দিয়ে শোনো। আবারও বলছি, ইংলিশ ভয় পায় না এরকম কেউ নেই, আমরা সবাই বোধহয় ইংলিশে ভয় পাই। তার সাথে সাথে অবশ্যই যে ইংলিশের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, যে স্যার আরো ভালো বলতে পারবেন, যেমন ধরো তোমার গ্রামার, কম্প্রিহেনশন, বা তোমার ভোকাবুলারি, এই জায়গাগুলো কোথায় কেমন কি কোশ্চেন আসছে, অর্থাৎ অ্যানালিসিস পার্টটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আজ স্যার ক্লাসে অবশ্যই ডিসকাস করবেন। তো একটু আমি বলবো সবাইকে মন দিয়ে ক্লাসটা শোনো। 1.5 ঘন্টা ক্লাস তোমাকে একটা অন্যরকম দিশা, একটা পথ দেখাতে পারে। একটু ক্লাসটা মন দিয়ে শোনো। আর আমি একদম শুরুতে আবারও জানিয়ে দিচ্ছি, আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো, হ্যাঁ আজকের ক্লাসে জানিয়ে দেবো রেকর্ডিং পিডিএফ নোটস কিভাবে পাবে, আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। তারপরেও দেখবো কমেন্ট বক্সে এই নিয়ে আবারও কিছু না কিছু মেসেজ আসছে। আবারও জানিয়ে দিচ্ছি, আজকের ক্লাসে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস নিয়ে আমি জানিয়ে দেবো, সবকিছু তোমাদের কাছে যাবে। এসব তোমাদের জন্য আমার কোনো দরকার নেই, সব তোমাদের কাছে যাবে, আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। দয়া করে ক্লাসটা একটু মন দিয়ে করো। আর যেটা বেশি করে বলবো, যে অবশ্যই খুব ভালো করে খেয়াল করো, কারণ ইংলিশ সবার ক্ষেত্রে একটা ভয়ের জায়গা রয়েছে, নো ডাউট, এটা সন্দেহের কোনো জায়গা নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা অ্যানালিসিস, সেটা তোমার জন্য অন্যরকম একটা ডাইরেকশন তৈরি করতে চলেছে। আর অবশ্যই শেষে অবশ্যই স্যার কিছু এমসিকিউ ডিসকাশন করবেন, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, যে কেমন টাইপের কি কোশ্চেন আসছে, ট্রেন্ড কি রয়েছে, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে জানতে পারবে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আমার মনে হয় অ্যানালিসিস পার্টটা, সিলেবাসের ডিসকাশনের জায়গাটা, যে কি পড়তে হবে আলটিমেট তুমি যে পরীক্ষা দিতে চলেছো তার মধ্যে কি কি রয়েছে। হয়তো জিজ্ঞাসা করলে সবাই বলবে ইংলিশ সিলেবাস তো জানি, কিন্তু এইভাবে হয়তো তুমি জানো না। বা সেকেন্ড যে পার্টটা বলছি, অ্যানালিসিস পার্টটা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে যেটা বললাম, যে অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাশন করবেন স্যার। 8টা 2 হয়ে গেছে, স্যার জয়েন করে গেছেন। আমি সবাইকে আরো একবার রিকোয়েস্ট করছি যে প্লিজ ক্লাসটার মধ্যে একটা সুস্বাস্থ্য বজায় রেখো, অপ্রয়োজনীয় মেসেজ করার কোনো দরকার নেই। যে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে এই জন্য, যে তোমার প্রবলেম রয়েছে তুমি জিজ্ঞাসা করো, একবার না 4বার জিজ্ঞাসা করো, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না। কারণ কি, একটা মোবাইলের ছোট্ট স্ক্রিনের মধ্যে তোমরা ক্লাস করছো, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের অসুবিধা হয়। কারণ তোমার এই মেসেজগুলোই যে স্যার পড়াবেন, স্যার যে স্ক্রিন শেয়ার করবেন তার উপর দিয়ে চলে আসবে। এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো, যেটা বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। একটু প্লিজ সবারই কোঅপারেশন চাই। আশা করি যে তোমরা একদম ক্লাসের শেষ পর্যন্ত সেই কোঅপারেশন রাখবে। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, এবং আমি জানিয়ে দেবো যে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস কিভাবে পাবে। আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। ওকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, তোমাদের তরফ থেকে মাইক্রোফোনটা অফ আছে, আমরা তোমার হয়তো কথা বলতে পারবে না। তো যদি আমার কথা শুনতে পাও তাহলে একবার থাম ইমপ্রেশন দেবে। এবং দেখো, আমি স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের সাথে, তোমাদের কাছে স্ক্রিনটাও আশা করি ভিজিবল হবে। ওকে, আচ্ছা, একটু সবাই বলবে যে তোমাদের কাছে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে কিনা। ওকে, তো আশা করি সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে এবং আমার কথাও শোনা যাচ্ছে। তো দেখো, তো ওকে 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 ঠিক আছে। তো দেখো, আজকে আমরা প্রাইমারি এবং সিটেট প্রাইমারি যেটা আর কি আছে, সিটেট পেপার 1 পেপার 2 যা কিছু আছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে পরীক্ষার প্যাটার্ন কিভাবে হয়, অর্থাৎ ধরো আমাদের সিলেবাসে কতটুকু পড়তে হবে, কারণ সবার কাছে একটা ইংরাজি জায়গাটা কিন্তু একটা ভীতির জায়গা। তো সবাই এই জায়গাটা কিন্তু একটু ভয় পায় কম বেশি। এবার কি হয়েছে দেখো, তোমাদের পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে তো ইংরাজি পড়তে হবে। এবার অনেকের হতে পারে কি যে স্যার এই জায়গাটা আমাদের একটু কমজোরি আছে, সেটাকে একটু ভালো করে পড়তে হবে। তো আলটিমেটলি এটা পড়তে হবে, কিন্তু পড়াটা হচ্ছে কিভাবে আমরা পড়বো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো, যদি আননোয়িংলি আমরা কোনো কিছু পড়ে যাই তাহলে ব্যাপারটা কি বলতো, আমাদের কাছে তো টাইমটা লিমিটেড। তো
তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট হবে না এবং আননেসেসারি অনেক কিছু পড়ে ফেলবো। তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভালো করে সিলেবাসটাকে বুঝতে হবে। সিলেবাসে এক্সামিনার কি চাইছে, এক্সামিনার কোথা থেকে প্রশ্নগুলো করছে। আচ্ছা, তার প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনের ট্রেন্ড গুলো কেমন ছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্নপত্র করা হয়েছিল, সেটা ইংরাজির ধরো গ্রামার থেকে শুরু করে কম্পোজিশন বা কম্প্রিহেনশন যে জায়গাগুলো রয়েছে, এবং তার সাথে হচ্ছে পেডাগোগি পোর্শন। এই দুটো জায়গার মেলবন্ধনে তো পরীক্ষাটা 30 মার্কসটা থাকে। তো পুরো জায়গাটা আমি একটু ভালো করে তোমাদের কাছে ডিসকাস করব, এবং তার সাথে আমরা ট্রেন্ড অ্যানালিসিস করব যে কোন জায়গা থেকে প্রশ্নপত্র আসে, প্রিভিয়াস ইয়ারে কোন কোন জায়গাগুলো থেকেই প্রশ্নপত্র এসেছে, সেই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সলভ করব। তো আশা করি তোমাদের এটা করার পরে, অর্থাৎ আমরা যে ক্লাসটা করব, আশা করি এরপরে তোমাদের কোনো ডাউট থাকবে না। যদিও কোনো ডাউট থাকে তাহলে তোমরা, আমরা যেটুকু ক্লাস করব তারপরে তোমরা কিন্তু ইংরাজি বিষয়ে যে কোনো তোমাদের কোয়ারি থাকলে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারবে। বাদ বাকি যে সমস্ত কোয়ারি সেগুলো কিন্তু স্যার তোমাদেরকে বলে দেবে। তো সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সবাই মন দিয়ে একটু ক্লাসটা শুনবে। আমি যতক্ষণ ধরে এই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব, একটু সবাই মন দিয়ে শুনবে। তো আমাদের কাছে ধরো এই যে 1 ঘন্টা মতো সময় আছে, তো 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা যেটুকু সময় আমাদের লাগবে সবটা বোঝাতে, তো সেই সময় অবধি সবাইকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য বলবো, এবং একটু ধৈর্য সহকারে ঠিকঠাক করে শুনতে থাকো। আচ্ছা, এবার প্রথমে দেখো, তাহলে একটু ভালো করে আমাদের স্ট্র্যাটেজি গুলোকে বুঝে নিতে হবে, ঠিক আছে, কিভাবে আমরা কিন্তু পুরো প্রশ্নপত্রটাকে সলভ করার চেষ্টা করব। তো দেখো, আমরা মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া সবার আশা করি রয়েছে, ঠিক আছে। তো সেখানে আমরা মোটামুটি জানি যে প্রাইমারি টেট বা সিটেট পেপার 1 যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, সিটেট পেপার 1, এখানটাতে তোমরা সবাই আশা করি জানো যে আমাদের মোটামুটি সিলেবাসটা কি কি থাকে, ঠিক আছে। যেখানে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিডিপি, ইভিএস এবং তার সাথে ম্যাথ, এই জায়গাটা। তো এই 5টা সেগমেন্ট আমাদের থাকে, যেখান থেকে আমাদের 330 ইন্টু 5 সেগমেন্ট মানে 150 কোয়েশ্চেন করা হয়ে থাকে, 150। এবার ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে ইংরাজি যে বিষয়টা রয়েছে, ইংরাজি থেকেও কিন্তু একই রকম ভাবে 30 মার্কস তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তার মধ্যে ইংরাজি জায়গাটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো স্যার দুটো ভাগে ভাগ হয়ে যাবে বলতে কি ব্যাপারটা বোঝায়? দেখো, এখানটায় আমাদের দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যাকে বলে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই জায়গাটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তার সাথে হচ্ছে এটা বেসিক গ্রামার, বেসিক গ্রামার থেকে যে প্রশ্নগুলো করে এবং তাদের যে ইউজেস রয়েছে সেইগুলো, ঠিক আছে, এবং মানে টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেল অর্থাৎ টিচিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি যেটুকু দরকার আমাদের বেসিক জায়গাটা, অর্থাৎ প্রাইমারি লেভেলে পড়াশোনা করার জন্য বা পড়ানোর জন্য যে জায়গাগুলো আমাদের দরকার, সেই জায়গাটা আমাদের উপরে ফোকাস করবে। এর সাথে আমাদের অ্যাড হয়ে যাবে হচ্ছে পেডাগোগি, ঠিক আছে। এইভাবে এই যে জায়গাটা ভাগ হয়ে যাচ্ছে, তোমরা আশা করি জানো। তো এটা এখানে আমাদের 15 মার্কস থাকবে, এখানে আমাদের 15 মার্কস থাকবে, দুটো জায়গা কিন্তু এখানটায় হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপার প্রাইমারি টেট বা সিটেট পেপার 2, ঠিক আছে, যেখানেও আমরা জানি মোটামুটি বেঙ্গলি ইংরেজির কথা আর সিডিপির কথা এটা জানি। তো এখানেও আমাদের ইংরেজি সেই 30 মার্কসই থাকছে, ঠিক আছে। এছাড়া তোমাদের আর কি যেটা দুটো ভাগে ভাগ হয়ে যায় তোমরা জানো, বাদ বাকি একটা জায়গা থাকে যেটা 60 মার্কসের, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাদের জন্য একটা, বা অথবা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে এটা হয়। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা, ঠিক আছে। তো এবার আমাদের এই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলোকে কিভাবে পড়তে হবে না হবে সেই ব্যাপারগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ডিসকাস করব। তো এখানে আমি তোমাদের যে আপার প্রাইমারি জায়গাটা রেখেছি, ঠিক আছে, সিটেড পেপার 2 এর জায়গাটা ধরো এখানে রয়েছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1, 2 দুটোই দেওয়া রয়েছে, দেখো। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কি কি থাকবে কম্প্রিহেনশন থেকে, যেটা আমি তোমাদেরকে পড়লাম।
এবার হচ্ছে দেখো যে এখানটাতে যেটা সিটেড পেপার 2 তে সেখানে একটুখানি কি থাকে, পেপার 2 জায়গাটা ইংরেজিতে কি কি থাকে, যেখানে আমাদের পেপার 2 ক্ষেত্রে একটুখানি অ্যাডভান্সড কম্প্রিহেনশন কিছু জিজ্ঞেস করা হয়ে থাকে, অ্যাডভান্স কম্প্রিহেনশন কিছু জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে, মানে প্যাসেজই দেওয়া থাকবে একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। আর পেডাগোগি পোর্শনটা থাকবে, আচ্ছা, তার সাথে হচ্ছে এরর অ্যানালিসিস, যে এরর কারেকশন বা এরর অ্যানালিসিস টাইপের যেগুলো থাকে, আচ্ছা, আর থাকবে হচ্ছে টিচিং মেথডস, বিভিন্ন টিচিং মেথডস এর উপরে আর কি থাকে, ঠিক আছে, আপার প্রাইমারিতে। তো এই জায়গাগুলো আর কি আমাদের কভার করছে। এবার দেখো যদি কেউ মোটামুটি প্রাইমারি টেটের প্রিপারেশনের সাথে সাথে সিটেটের প্রিপারেশনটা একসাথে করে, আমি বলবো যে সিটেটের প্রিপারেশনটা একটু একসাথে করে রাখা দরকার। মানে আমরা যদি সিটেটের প্রিপারেশনটা করি, যেহেতু এখানটাতে কিছু অ্যাড অন হয়, যেমন হচ্ছে এখানটায় আমাদের রেটোরিক বলে একটা টপিক রয়েছে, সেই রেটোরিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা মেইনলি হচ্ছে আমাদের একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ বেসডই থাকে, ঠিক আছে, প্যাসেজ বেসডই থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো সবটাই। আর প্যাসেজ, এবার প্যাসেজ কি করা থাকে, একটা প্রোজের ওপরে দেওয়া হয়, আর একটা হচ্ছে পোয়েমের ওপরে থাকে জেনারেলি, ঠিক আছে। পিটেটের ক্ষেত্রেও কিন্তু তাই, প্রাইমারির ক্ষেত্রেও তাই, সেখানেও কিন্তু কোনো বছর দুটো প্রোজ থেকেই থাকে, ঠিক আছে, আবার কোনো বছরে হচ্ছে প্রোজ এবং পোয়েম দুটো থেকেই থাকে, ঠিক আছে। কিন্তু সেন্ট্রালি কিন্তু এটা মোটামুটি আমাদের প্রোজ এবং পোয়েমে ডিভাইড করা থাকে, এবং এই প্রোজ থেকে কিন্তু আমাদের এই রেটোরিকের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা যদি প্রাইমারি টেটের সাথে কিছু অ্যাড অন করে নিই, তাহলে কিন্তু আমাদের মানে আমাদের সিটেট ব্যাপারটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে টার্গেট করেই পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের পুরো জায়গাটা কভার করে যাবে। আশা করি বুঝতে পেরেছো কি বলছি। এবার এখানে আমি যা বলেছি সব ব্যাপারগুলো দেখতে পাচ্ছ সেখানটায় তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ডিটেলসে সবকিছু বলা আছে, যেগুলো বললাম সবটাই এখানে তোমাদের থাকছে। আচ্ছা, এখানে তোমাদের পিটির জায়গাটাও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। পিটির কিছুই নয়, পিটিতে শুধুমাত্র পেডাগোগি পোর্শনটা থাকে না, বাদ বাকি সবগুলো থাকে, গ্রামারের জায়গাটা সবটাই থাকে, ঠিক আছে। সেই জায়গাটা তোমরা এখানে দেখে নেবে, এই যে ব্যাপারটা এখানটাতে, এখানে এটাও তোমাদের জন্য দিয়ে রেখেছে, ঠিক আছে, ইংরেজি জায়গাটা। এখানে তোমাদের যেটা বললাম যে তোমার এই যে সোশ্যাল স্টাডিজ বা সায়েন্সের এখানে জায়গাটা কি থাকে, এই জায়গাটাকেও দেখে নিতে পারবে, সবটাই এখানে তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি। তো এবার মোটামুটি আমরা চলে যাই পেডাগোগি পোর্শনটা নিয়ে, প্রথমে আমরা আলোচনা করি ভালো করে, ঠিক আছে। পেডাগোগি কি জিনিস অনেকেই হয়তো জানে, অনেকে আবার জানে না পেডাগোগি জিনিসটা কি, ঠিক আছে। হঠাৎ করে পেডাগোগি আমাদের কেন সিলেবাসে দেওয়া হলো বা আমাদের পড়তে হচ্ছে। প্রথমত আমরা যদি পেডাগোগি পোর্শনটায় ঢুকি, তাহলে দেখতে পাবো, দেখো, আচ্ছা, পেডাগোগি যে কথাটা আসছে সেটা হচ্ছে আমাদের পেডাস ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে। পেডাস মানে হচ্ছে চাইল্ড, আর অ্যাগোগাস, অ্যাগোগাস মানে হচ্ছে লিডার। তাহলে যিনি পেডাগগ হবেন, অর্থাৎ যিনি পেডাগগ হবেন, মানে এই যে গগি অ্যাগোগাস আসছে, তার মানে ইনি লিডার। তাহলে পেডাগগ কাকে বলবো, লিডার অফ চাইল্ড, ঠিক আছে। অর্থাৎ আগে কিন্তু লিডের ব্যাপারটা আসছে, তারপরে টিচিং এর ব্যাপারটা আসছে, মানে ইউ হ্যাভ টু বি আ লিডার ফার্স্ট, ঠিক আছে। তার মানে তোমাকে যদি শেখাতে হয়, তাহলে তোমাকে একটা লিডারের মতো করে সেটাকে কিন্তু টিচ করতে হবে বা তাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে, ঠিক আছে। তো এখানটাতে আমরা, এবং আমরা কিভাবে শেখাবো তার জন্য কিছু প্রিন্সিপালস আমাদের রয়েছে। সেই প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের কিছু নীতি অবলম্বন করতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা সেগুলোকে শেখাবো, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজের যে ভূমিকাটা সেটা কি আছে, ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারি, আমাদের যে সমস্ত আইডিয়াস রয়েছে, আমাদের যে সমস্ত চিন্তা ভাবনাগুলো রয়েছে, থটস, ঠিক আছে, আমাদের যে সমস্ত ফিলিংস রয়েছে, সেইগুলোকে আমরা এক্সপ্রেস করি। অর্থাৎ
ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ানস আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস এক্সেট্রা। ঠিক আছে, তো এরকম ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষাবিদ বিভিন্ন রকম ভাবে মন্তব্য করেছেন। তার মধ্যে এডওয়ার স্যাপির বলে একজন আছে, তিনি আর কি বলেছেন যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পিওরলি হিউম্যান অ্যান্ড নন হিউম্যান ইনস্টিংটিভ মেথড। ঠিক আছে, অর্থাৎ ইনি বলেছেন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পিওরলি হিউম্যান অ্যান্ড নন হিউম্যান ইনস্টিংটিভ মেথড অফ কমিউনিকেশনস বা কমিউনিকেটিং আওয়ার আইডিয়াস বা ফিলিংস। ঠিক আছে, নন ইনস্টিংটিভ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনস্টিংক্ট, অর্থাৎ সব মানে আমরা যে সমস্ত শব্দ বা ওয়ার্ড দিয়েই আমরা যে কথা বলবো তার কোনো মানে নেই। ঠিক আছে, আমাদের কিছু ইনস্টিংক্ট থাকবে, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা সে কোনো কিছু আমরা বলতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও কি আছে আমাদের এর সাথে হচ্ছে তিনি আরেকটা ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের যে ইমোশনস। ঠিক আছে, ইমোশনস এবং আমাদের যে ইচ্ছা বা ডিজায়ার বলতে পারি, তার মাধ্যমে একটা কি করেছে আমাদের মানে আমাদের ইমোশনস বা ডিজায়ার্স এগুলোকে আমরা বিভিন্ন রকম জেস্টার কিংবা সাউন্ডের মাধ্যমেও কিন্তু প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতে পারি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কনসেপ্ট। ঠিক আছে, পেডাগোগির একটা প্রাইমারি কনসেপ্ট। এবার আমরা আস্তে আস্তে আসি যে কিভাবে সিলেবাসটা এগোচ্ছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস। ঠিক আছে, দেখো একটা ল্যাঙ্গুয়েজের স্কিল তৈরি হয় কিভাবে। হঠাৎ করে তো একবারে আমি ইংরেজি খুব ভালোভাবে শিখে যাব এরকম তো ভাবে হয় না। ল্যাঙ্গুয়েজের দুটো জিনিসের মেলবন্ধনে গড়ে ওঠে, সেটা হচ্ছে যে আমাদের সিনট্যাক্স এবং সিম্যান্টিক। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, হোয়াট ইজ সিনট্যাক্স, হোয়াট ইজ সিম্যান্টিক। ঠিক আছে, দেখো সিনট্যাক্স সেটা হচ্ছে কি আমাদের গঠন, অর্থাৎ ফরমেশন থাকে। ঠিক আছে, একটা গঠন, সবকিছুর একটা গঠন থাকে, তার মানে এটা সবকিছুর একটা স্ট্রাকচার থাকে বা কাঠামো থাকে। তো ল্যাঙ্গুয়েজেরও একটা সেরকম ভাবে একটা কাঠামো নির্দেশ করতে হবে, এবং তার সাথে সেটা হতে হবে সিম্যান্টিক, অর্থাৎ সেটা হতে হবে একটা মিনিংফুল। ঠিক আছে, মানে তোমার এক্সপ্রেশনটাকেও মিনিংফুল হতে হবে। অর্থাৎ এই যে সিনট্যাক্স এবং সিম্যান্টিক এই দুটোর মেলবন্ধনেই আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা ডেভেলপ করে বা আমাদের সেন্সটা তৈরি করে। ঠিক আছে, কারণ আমরা একটা কথাকে বিভিন্ন রকম ভাবে বলবো। ধরো আমি বলছি তুমি দয়া করে লজ্জা করে খাবেন না, এটা একরকম ভাবে বলা। আবার তুমি এই লজ্জা করে খাবেন না এটাকে আমি নির্লজ্জের মতো খাবেন না বলে দিলাম। তাহলে ব্যাপারটা কিন্তু তার গঠন বা স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে গেল এবং তার মিনিংটাও কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তখন কিন্তু অনেকে তেড়ে আসবে যে আমাকে এরকম ভাবে বাজেভাবে মন্তব্য করলো বা আমাকে এরকম ভাবে খোঁটা দিল। ব্যাপারটা হচ্ছে তাই যে তোমার ল্যাঙ্গুয়েজটা হতে হবে একটা মানে সিনট্যাক্স এবং সিম্যান্টিকের মেলবন্ধনে গড়ে উঠবে। এইবার আমরা কিছু ল্যাঙ্গুয়েজের স্কিল সম্বন্ধে জেনে নেব যে কোন কোন স্কিলের মাধ্যমে আমরা সেইগুলোকে করতে পারি। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা যে স্ট্রাকচারটা দেখি সেটা হচ্ছে LSRW অর্ডার। ঠিক আছে, তাহলে এলটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই চারটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই অর্ডারে আমরা কিন্তু পুরো ব্যাপারটাকে শিখবো। এর মধ্যে দু রকম স্কিল আমি প্রথম শিখবো, সেটা হচ্ছে স্যার কি, প্রথম আমরা শিখবো হচ্ছে রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল ব্যাপারটা কি, যেখানে রিসেপটিভ মানে হচ্ছে রিসেপটিভ মনে রাখবে সবসময়, মানে ওয়ান হু অ্যাকসেপ্টস, মানে যে শুধুমাত্র অনলি অ্যাকসেপ্টেন্স আছে এখানে, শুধুমাত্র এখানে গ্রহণযোগ্যতা রয়েছে, আমি পাল্টা কিছু বলতে পারছি না বা আমার মতামতটা প্রকাশ করতে পারছি না। যেটা আমরা কোন কোন ক্ষেত্রে দেখেছি, যখন আমরা কোনো কিছু কারোর কথা শুনছি কিংবা আমি যখন পড়ছি, এই দুটোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রহণ করি। কারণ পড়ার সময় তুমি বইকে প্রশ্ন করতে পারো না যে কেন এটা লেখা হয়েছে, আর যখন তুমি শোনো তখনও তুমি প্রশ্ন করতে পারছো না। যখন ধরো তুমি কোনো টিভির সামনে বা কোনো রেডিওর সামনে বসে কোনো কিছু শুনছো, বা এখনকার দিনে আমরা ইউটিউবে বিভিন্ন রকম পডকাস্ট বা অন্যান্য জায়গায় দেখি বা স্পটিফাইতে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতে পারি না যে এটাকে উনি এইরকম ভাবে ব্যাখ্যা করলেন কেন, এটা তো অন্যরকম ভাবে ব্যাখ্যা করা যেত। তো এটা হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ছে।
আর একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল, যেটা হচ্ছে আমাদের অনলি প্রডিউস, যেখান থেকে আমাদের কিছু প্রোডাকশন হয় বা প্রডিউস করা হয়। এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমরা স্পিকিং অ্যান্ড রাইটিং। আমরা যখন কথা বলি, একে অন্যের মনের ভাব প্রকাশ করি বা আমাদের থটস এর আদান প্রদান হয় বা আইডিয়াজ এর আদান প্রদান হয়, যেখানে কিন্তু আমরা প্রোডাক্টিভ কিছু আলোচনা করার জন্য করি। অর্থাৎ যেখানে আমরা কিন্তু কিছু জিনিসকে আমিও শিখি, তারাও আমার কাছ থেকে কিছু শিখছে, অর্থাৎ আদান প্রদান হচ্ছে। রাইটিং এর ক্ষেত্রেও তাই, তুমি কিছু লিখে তুমি তার কাছে দিচ্ছ, সে আবার তোমাকে পাল্টা সেগুলোকে চেক করে দিচ্ছে, বা সে আবার প্রশ্ন করছে কেন এই জিনিসটা এরকম ভাবে লিখেছো, এইভাবেও লেখা যেত। তার মানে এখানটায় কিন্তু একটা প্রোডাক্টিভ স্কিলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এইবার রিডিং, যেটা আমরা পড়াশোনা করি, সেই পড়াশোনাটার মধ্যেও একটা ভাগ আছে। সেটা হচ্ছে এই রিডিংটাকেও যদি আমি আর একটু ভাগ করি, তাহলে দুরকম রিডিং আমরা দেখি। সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। দুটোর মধ্যে যে কি তফাৎ রয়েছে, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে কিন্তু তফাৎ আছে। ইন্টেন্সিভ রিডিং যখন করছো, যখন তুমি একটা প্রথম নতুন বই কিনে নিয়ে এসেছো, ঠিক আছে, তোমার কাছে একটা বই আছে, তুমি সেই বইটাকে কি পড়বে, তুমি কিন্তু ইন ডিটেল পড়াশোনা করছো, ঠিক আছে, ইন ডেপথ পড়াশোনা করছো। তার মানে তোমাকে তখন আস্তে আস্তে পড়তে হবে, যাতে জিনিসগুলোকে তুমি বুঝতে পারো। এমন তো নয় যে শুধু তুমি পড়ে যাচ্ছ, বুঝতে পারছো না, এরকম করলে তো হবে না। আমার কাছে পড়তে হবে এবং তার সাথে বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ। পিডিএফ কোথায় পাবে? আমি এই পিডিএফ গুলো, যেগুলো আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, আমি ক্লাসের পরে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের জন্য এগুলো করা। ঠিক আছে, আমি যেখানে যেগুলো লিখছি সেগুলোও তোমরা পাবে, এবং একদম ফ্রেশ নোটটাও তোমরা পাবে, অর্থাৎ উইথ অ্যানোটেশন এবং উইথ আউট অ্যানোটেশন দুটোই তোমরা পাবে। এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এখন একটু মন দিয়ে সবাই শোনো, ঠিক আছে, আমি যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শোনো। আচ্ছা, ইন্টেন্সিভ তার মানে কি? ইন্টেন্সিভ রিডিং এর ক্ষেত্রে আমরা ইন ডিটেল পড়াশোনা করছি, এবং স্লো রিডিং আমরা করছি, যেখানে আমরা আস্তে আস্তে পড়াশোনা করছি। কেন? যাতে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানটায় আমাদের কিন্তু এই যে বোঝা, যে আমি আস্তে আস্তে বুঝে বুঝে পড়ছি, এই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা তৈরি করবে বা ডেভেলপ করবে। ঠিক আছে, আচ্ছা। এক্সটেন্সিভ রিডিং কখন করব? আমার সমস্ত বই পড়া হয়ে গেছে, আমার সামনে পরীক্ষা চলে এসেছে, পরীক্ষার আগে আমি কি করব? আমি তাড়াতাড়ি যেগুলো পড়া হয়েছিল সেগুলোকে ফার্স্ট রিডিং করব, মানে সেগুলো জাস্ট রিভাইজ করব। ফার্স্ট রিডিং মানে রিভাইজ করব। তার মানে এটা আমরা সবসময় কি করি, রিভিশনের ক্ষেত্রে এই জায়গাটা আমরা করি। ঠিক আছে, কারণ পরীক্ষার আগে তো তুমি সমস্ত কিছু আবার নতুন করে পড়বে না, কারণ তুমি সারা বছর ধরে পড়েছো, সেগুলোকে তুমি আস্তে আস্তে বুঝে বুঝে পড়েছিলে, মুখস্থ করেছিলে, ঠিক আছে, ইন ডিটেলে পড়াশোনা করেছো। এবার তোমার কাজ হচ্ছে শুধু সেগুলোকে রিভাইজ করা। ঠিক আছে, এবং এখানে আমরা ফর আওয়ার এনজয়মেন্ট, অর্থাৎ এর পারপাসটা হচ্ছে আমরা শুধুমাত্র এনজয় করার জন্য আস্তে আস্তে পড়াশোনাটা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে আমার, অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভের দিকে নিয়ে যাব। বোঝা গেছে আশা করি? আচ্ছা, এছাড়াও আমাদের কিছু আরো কি কি স্কিল, আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিল হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে বলি। যেমন হচ্ছে একটা হতে পারে হচ্ছে স্ক্যানিং। তোমরা এই টার্মগুলোর সাথে হয়তো অনেকে পরিচিত, অনেকে পরিচিত নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্ক্যানিং বা স্কিনিং, ঠিক আছে, এই দুটো টার্মের সাথে আমরা একটু পরিচিত হই। তাহলে স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা কি করব? মনে রাখবে, যখন আমরা স্ক্যানিং করছি, তার মানে স্ক্যান করা মানে কি? যদি কোনো কিছু একটা ডকুমেন্ট যদি তুমি স্ক্যান করতে দাও, তার মানে তারপরে তুমি সেটাকে পিডিএফ বা কোনো কিছু প্রিন্ট করো, তার আগে আমাদের স্ক্যান করতে হয়। মানে তখন স্ক্যান করার মাধ্যমে আমরা কিন্তু আপাতমস্তক পুরো জিনিসটাকে ভালো করে মানে স্ক্যান করে নিই বা পরীক্ষণ করে নিই। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কিন্তু ইন্টেন্সিভ রিডিংটা লাগবে। তার মানে এটাও কিন্তু আমাদের একটা ইন্টেন্সিভ রিডিং এর মধ্যে পড়ে, ইন ডেপথ জিনিসটাকে করা হচ্ছে। তার মানে এখানে কেন করছি? জাস্ট টু গেট স্পেসিফিক আইডিয়া। স্পেসিফিক আইডিয়া মানে ওই যে তোমার যে স্ক্যানটা করছো ডকুমেন্টটা, তার আপাতমস্তক পুরোটা কিন্তু স্ক্যানিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর স্কিমিং এর ক্ষেত্রে যদি চলে যায়, তাহলে অবশ্যই এটা আমাদের কি হবে, স্কিমিং মানে হচ্ছে জাস্ট ওখান থেকে আমাদেরকে কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে খুব তাড়াতাড়ি। তার মানে আমরা এক্সটেন্সিভ রিডিং এর দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা এক্সটেন্সিভ রিডিং এর দিকে চলে গেলাম। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের র্যাপিড রিডিং, খুব তাড়াতাড়ি পড়তে হয়, যেটা আগেও আমরা পড়লাম। আচ্ছা, এইখানে আমরা কি করি, জাস্ট টু গেট জেনারেল ওভারভিউ, কারণ আমরা অলরেডি ইন্টেন্সিভ রিডিং বা স্ক্যানিং করে ফেলেছি। এবার আমাদের স্কিমিং করতে হবে, খুব তাড়াতাড়ি সেগুলোকে পড়ে মনে রাখতে হবে। জাস্ট টু গেট আ জেনারেল ওভারভিউ,
যাতে আমরা একটা ওভারভিউ হয়ে যায় যে হ্যাঁ আমি এই জিনিসটা পড়েছি, তার একটা ওভারভিউ দাঁড়িয়ে গেছে, সেই ওভারভিউটা নিয়ে আমি পরীক্ষায় লিখে আসতে পারবো। ঠিক আছে, তাহলে স্ক্যানিং এবং স্কিমিং এখান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, এছাড়া আমাদের আর কি কি স্কিল তৈরি হয় সেগুলো আমরা দেখবো। আর একটাও স্কিল তৈরি হয়, সেটা হচ্ছে প্যাসিভ স্কিল, মানে এগুলো বিভিন্ন নামে কিন্তু পরীক্ষাতে দেখা যায়। প্যাসিভ স্কিল, আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। আচ্ছা, প্যাসিভ স্কিল স্যার কি জিনিস? আমরা প্যাসিভলি কোনো কিছু করছি মানে, ঠিক আছে, প্যাসিভলি, অ্যাক্টিভলি ইনভলভ নেই। তার মানে যখন আমি অ্যাক্টিভলি কোনো কিছু ইনভলভ আছি, তার মানে সেটা কিন্তু সবসময় আমাদের কি হবে? প্রোডাক্টিভ স্কিল হবে। ঠিক আছে, কারণ আমিও এই একজন এই এ নামক একজন ব্যক্তি, সেও কিন্তু ইনভলভ আছে, আবার বি নামক ধরো একজন ব্যক্তি, সেও ইনভলভ আছে, তার মানে দুজন দুজন কিন্তু ইন্টারাকশন করছে। ঠিক আছে, তার মানে এটা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে অবশ্যই পড়বে। আর আমরা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে দেখেছিলাম কি কি, আমরা যখন কোনো কিছু লিখি, অর্থাৎ যখন আমরা রাইটিং করছি এবং আমরা যখন বলছি, রাইটিং অ্যান্ড স্পিকিং, সেটাই হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, তার মানে এখানটায় আমাদের কিছু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটি করি, এটা মাথায় রাখতে হবে, অ্যাক্টিভিটি করি, এর মধ্যে কিন্তু কিছু অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট থাকতে হবে। ঠিক আছে, আর প্যাসিভ স্কিলের মধ্যে আমরা রিসেপটিভ স্কিলটাকেই রাখবো, যেখানে আমরা খুব একটা অ্যাক্টিভিটিকে জড়াই না, জাস্ট আমরা মানে যেহেতু আমাদের এখানে লিসেনিং আর রিডিং আছে, তাহলে এখানে কোনো অ্যাক্টিভিটি তেমন দরকার হচ্ছে না। ঠিক আছে, জাস্ট কনসেপ্ট গুলোকে বুঝে নাও, আর কিচ্ছু মনে রাখতে হবে না, এগুলোই মনে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার এরপরে হচ্ছে কি আমাদের লাউড রিডিং। আর একটা কি রয়েছে, দু রকম জিনিস তোমরা জানো, কেউ খুব জোরে জোরে পড়তে ভালোবাসে, ঠিক আছে, কেউ জোরে জোরে পড়তে ভালোবাসে, আবার কেউ খুব সাইলেন্ট রিডিং করতে পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখবে যখন কেউ জোরে জোরে পড়ে না, তার ক্ষেত্রে একটা খুব জিনিস ভালো তৈরি হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনটোনেশন। ঠিক আছে, তার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ যখন দেখবে ছোটবেলা মারা বলতো যে জোরে জোরে পড়, আমি যাতে শুনতে পাই, হ্যাঁ, যাতে তুই ঠিকঠাক পড়ছিস কিনা আমি বুঝতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে বড়রা এরকম বলতো আর কি। তো এখানটাতে দুটো জিনিস খুব ভালোভাবে তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের যে উচ্চারণ, আমরা উচ্চারণটা ঠিকঠাক করছি কিনা সেই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারি। আর একটা হচ্ছে ইন্টোনেশন, দ্যাট ইজ স্বরভঙ্গি, ঠিক আছে, বা টোন বা অ্যাকসেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ভালো করে করতে পারছি কিনা, ঠিক আছে, সেই জিনিসটাকে অ্যাকসেন্টের ক্ষেত্রেও আমাদের সুবিধা হয়, স্বরভঙ্গির ক্ষেত্রে। আর সাইলেন্ট রিডিং এর ক্ষেত্রে কি হয়? সাইলেন্ট রিডিং এর ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যখন সাইলেন্ট রিডিং করছি, তার মানে আমাদের খুব একটা কিন্তু এই যে বেশি করে জোরে বলতে হচ্ছে না, তার মানে কি আমাদের এখানটা খুব একটা এফার্ট লাগছে না, তার মানে এফার্ট বেশি দিতে হচ্ছে না, মানে আমাদের এখান থেকে আমরা একটা ইজ বা কমফোর্ট নিয়ে আসতে পারবো, মানে আমরা একটা এখান থেকে কমফোর্ট পাই, যে আমাদের খুব একটা কষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এটা আমার কমফোর্ট অফ মাইন্ড, অর্থাৎ মনের একটা কমফোর্ট দেয়। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের কিন্তু প্রোনাউন্সিয়েশন বা ইন্টোনেশন খুব একটা ডেভেলপ করবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিলের মধ্যে ব্যাপারগুলো আর কি পড়ে। ঠিক আছে, আশা করি প্রথম জায়গাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিল জায়গাগুলো কি কি হতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি নাম্বার 2 হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে পড়াতে যাই, যদি আমার কাছে অস্ত্রই না থাকে, অর্থাৎ আমি যদি যুদ্ধে যাই, আমার যুদ্ধ করতে গিয়ে যদি হাতে কোনো অস্ত্র না থাকে, তাহলে আমি যুদ্ধটা জিতবো কি করে, তাই না? তো সেক্ষেত্রে তোমার কাছে হচ্ছে, যখন তুমি পড়াতে যাচ্ছ, তখন তোমার কাছে কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালস তোমার থাকতে হবে। কি কি টিচিং লার্নিং মেটেরিয়ালস আমরা তো জানি, আমরা টেক্সট বুক, অবশ্যই টেক্সট বুক তোমাদের কাছে থাকতে হবে। আচ্ছা, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস এখনকার দিনে, অর্থাৎ যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তোমরা জানো এখন অনেক কিছু বেরিয়ে গেছে, ঠিক আছে, প্রজেক্টর থেকে শুরু করে অন্যান্য কিছু বিভিন্ন মেটেরিয়ালস গুলো, যেগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারবো এবং তাদেরকে ভিজুয়ালাইজ করাতে পারবো, যত তারা সামনে দেখবে মনে রাখতে পারবে। আর বিভিন্ন মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস যেগুলো থাকবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে আর কিছুই না, ঠিক আছে, শুধুমাত্র আমাদের যে রিসোর্সেস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ বহু ভাষায় ব্যবহৃত বিভিন্ন রিসোর্সেস গুলো। ঠিক আছে, কারণ একটা ক্লাসে কিন্তু বহু ভাষিক বাচ্চারা থাকতে পারে, তো সেই তাদের কথা মাথায় রাখতে হবে, তাদের জন্য রিসোর্স গুলোকে রেডি রাখতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে
এইখানে এই টিচিংটা অর্থাৎ প্রথম সবার আগে তো আগে আসে টিচিং। তাহলে টিচিং এর ব্যাপারটা যদি আসতে হয় তাহলে টিচিংটা দুরকম টিচিং হবে। একটা হচ্ছে আমার দুরকম টিচিং, একটা হচ্ছে আমি তোমাদের আগেই বললাম রিসেপটিভ টিচিং, অর্থাৎ যেখানে আমি শুধুমাত্র আমি বলে যাব সবাই শুনবে, তার মানে যেগুলো আমরা মোটামুটি রেডিও, টেলিভিশন বা এরকম কিছু জায়গাতে আমরা দেখি যেখানে শুধুমাত্র আমরা শুনে যাই। আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, যেখানে হচ্ছে আমরা দুপক্ষই ইনভলভ করব, আমি প্রশ্ন করব বা টিচার প্রশ্ন করবে, বাচ্চারা কিন্তু আনসার দেবে বা অন্যান্য স্টুডেন্টসরা তারা আনসার দেবে। এতে কি হবে, ইন্টারঅ্যাক্টিভ টিচিং এর ক্ষেত্রে লাভটা কি, কারণ এখানে শিক্ষক মহাশয় বা যিনি পড়াচ্ছেন তার বিভিন্ন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি তোমাদের যে এই যে তোমাদের যে বলছি যে স্ট্র্যাটেজি গুলো, এই স্ট্র্যাটেজি গুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ঠিক আছে, আচ্ছা মেথডস গুলো, আমি কোন পদ্ধতিতে তোমাদেরকে পড়াবো সেই মেথডস গুলোকে আমরা ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, আমরা কিভাবে এগুলোকে ধরো আমি পড়াবো তোমাদেরকে, তো লার্ন কি হবে, তোমাদেরকে এগুলোকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, সেগুলোকে শেখাতে পারছি। আর এবং তোমাদেরকে মোটিভেট করতে পারছি যে কিভাবে তোমাদেরকে ইংরেজি শিখতে হবে। যারা অনেকে হয়তো ইংরেজি ভয় পায় তাদেরকে আমি মোটিভেট করতে পারছি যে হ্যাঁ এইভাবে তোমরা যদি ইংরেজি পড়ো তাহলে কিন্তু তোমরা ইংরেজি ভালো স্কোর করতে পারবে। তাহলে এইগুলো তো আর রিসেপটিভ টিচিং এর ক্ষেত্রে সম্ভব নয়, এই সবটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এর ক্ষেত্রে সম্ভব, কারণ যেখানে আমরা দুপক্ষের মধ্যেই কিন্তু আমরা আমার আলোচনা হচ্ছে এবং উই আর ট্রাইং, মানে বোথ অফ আস আর ট্রাইং টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। এবং এতে কি হচ্ছে, বাই মিনস অফ দিস টিচিং, ঠিক আছে, আর টিচার ক্যান ড্রাইভ আউট মানে আদার্স কনফিউশন, ঠিক আছে, অর্থাৎ স্টুডেন্টস কনফিউশন, এটা মাথায় রাখবে, তার মানে কনফিউশনটা দূর করতে পারবে এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালস এর জায়গাগুলো, এবং তার সাথে আমরা টিচিং এর ব্যাপারটাও আলোচনা করলাম। নাম্বার 3 হচ্ছে রোল অফ গ্রামার। নাম্বার 3 তে কি রয়েছে, রোল অফ গ্রামার অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ ইন লার্নিং ফর কমিউনিকেশন অফ আইডিয়াস ইন রিটেন অর ভার্বাল ফর্ম অ্যান্ড চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম। দ্যাট ইজ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে রোল অফ গ্রামার। দেখো, আমরা যখন গ্রামার শিখি, কেন আমরা গ্রামার শিখবো, আমরা নাও শিখতে পারি। আমরা যদি, অনেকে বলে যে দেখো গানের যদি ব্যাকরণ না জানা যায় ঠিকঠাক করে গান করা যায় না, ঠিক একই রকম ভাবে যদি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ব্যাকরণটাকে ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা তার মানে সেই ব্যাপারটা হচ্ছে কি, মানে গ্রামার মানে হচ্ছে তার একটা ফর্ম থাকবে, তার একটা আকার থাকবে, রাইট, মানে এটা একটা ফরম্যাটিভ সিস্টেম হবে, ফরম্যাটিভ সিস্টেম হবে। তা এই একটা ফরম্যাটিভ সিস্টেম যদি না থাকে আমাদের সামনে, যদি এটুকু না জানি যে কাকে আমরা সাবজেক্ট বলবো, কাকে যদি আমরা ভার্ব বলবো, কাকে অবজেক্ট বলবো, এই জায়গাগুলো যদি আমার কাছে ক্লিয়ার না হয় তাহলে আমি কি করে জিনিসটা বুঝবো, মানে ব্যাপারটা ভালো করে বোঝো, আমি টেন্স পড়ছি কিন্তু টেন্সের আমি কিছু আকারই জানি না, মানে তার ফর্মস গুলোকেই ভালো করে জানি না, এই ব্যাপারটা কি করে সম্ভব, আমি টেন্সের ফর্মই জানি না, আমি টেন্স পড়বো কি করে, তার মানে ইট হ্যাজ টু বি আ ফরম্যাটিভ স্টাডি, ঠিক আছে, অর্থাৎ তার একটা ফর্ম থাকতে হবে। এবং আমাদের কি হবে, তার মানে ফর্ম থাকতে হবে মানে কি, আমরা সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবো, ভিজুয়ালাইজ করতে পারবো মানে আমি ভিজুয়ালি দেখতে পাবো, আমার সামনে যদি তার আকার বা আকৃতি থাকবে, তো যদি তার আকার বা আকৃতি থাকে তখন কিন্তু আমি সেগুলোকে ভালো করে দেখতে পাবো এবং বারংবার করে সেই ভুল ত্রুটিগুলো আমরা সমাধান করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তার সাথে এবার আমরা তারপরে জায়গাটা হচ্ছে কি যে ধরো and critical perspective in learning for communication of ideas in written and verbal form। এবার দেখো, আমরা যখন কোনো কিছুকে সেগুলোকে আমরা ক্লাসে বলছি, তার মানে ভালো করে বোঝো যে ধরো একটা ক্লাসরুম রয়েছে, একটা ক্লাসরুমে বাচ্চারা বসে আছে, এবার তোমাকে কি করতে হবে, তুমি হয়তো কোনো কিছু তুমি তাদেরকে শেখানোর চেষ্টা করছো, ঠিক আছে, তো তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছো, হয়তো তুমি বললে যে আজকে আমি তোমাদের কিছু লিখতে দেবো, ঠিক আছে, অর্থাৎ রিটেন ফর্মে হতে পারে, অথবা তাদেরকে তুমি ধরছো যে কালকে যে পড়াটা আমি পড়িয়েছিলাম তোমরা বলো তো তোমরা কতটা সেটা মনে রাখতে পেরেছো দেখি, আমরা একটা গল্প বলেছিলাম ঋষভের গল্প বা কিছু, ঠিক আছে, বা পার্মানেন্ট স্কুলস এরকম টাইপের একটা গল্প বলেছিলাম যে এখান থেকে তোমরা কি শিখতে পেরেছো। এরকম যখন তুমি ধরো বাচ্চাটাকে বলবে, তাহলে এই বাচ্চাটাকে যখন তুমি কোনো কিছু বলছো সেই বাচ্চাগুলো কিন্তু সেগুলোকে কখনো তুমি ভার্বালি জিজ্ঞেস করছো, কখনো রিটেন ফর্মে, তার মানে যখন তারা লিখে সেগুলোকে প্রকাশ করছে তার মানে কি তার কগনিটিভ যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সে ভালো করে সেই জিনিসগুলোকে মানে ভালো করে লেখার চেষ্টা করছে তার অনুভূতিগুলোকে, অথবা তার ভার্বালি যখন সে বলছে তখন তার ইন্টোনেশনটা তুমি ফলো করছো, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন গুলো ফলো করছো, এইগুলো হচ্ছে। আচ্ছা, এইবার এইগুলো যখন পড়াচ্ছ তার মানে তুমি মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস ব্যবহার করছো, কারণ বহুভাষিক সেখানে বাচ্চারা রয়েছে,
তাহলে এখানটায় আমি যখন পড়াচ্ছি তখন তো আমার চ্যালেঞ্জেস গুলো কি কি ফেস করতে হচ্ছে সেইটা আমাকে এখানে বলা হচ্ছে। কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করতে হবে? আমরা যখন একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে পড়াচ্ছি বা বিভিন্ন বহুভাষিক একটা ক্লাসরুমে পড়ানোর চেষ্টা করছি, তখন বাচ্চারা সেখানে কিন্তু বিভিন্ন মেন্টালিটি, অর্থাৎ যারা পড়তে আসে তারা বিভিন্ন মেন্টালিটির হতে পারে। ঠিক আছে, বিভিন্ন মেন্টালিটি, সে হয়তো এই জিনিসটাকে ঠিকঠাক করে অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, সে বিভিন্ন, তার রিলিজিয়ান আলাদা হতে পারে, সবার রিলিজিয়ান আলাদা হতে পারে। আচ্ছা, কারোর কাস্ট আলাদা হতে পারে, ক্রিড আলাদা হতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম, যাই হোক, ঠিক আছে, ডিফারেন্ট, তারা সবাই কিন্তু ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে সেখানে পড়তে এসছে। এইবার তুমি এরকম, তোমার কাছে চ্যালেঞ্জেস এটাই হবে যে তুমি কিভাবে এরকম একটা ডাইভার্স ক্লাসরুমে তুমি কিভাবে একটা এরকম একটা ইংরেজির মতো সাবজেক্টকে সবার সামনে ঠিকঠাক করে তুলে ধরবে। এটাই কিন্তু একজন শিক্ষকের কাছে বড় বড় চ্যালেঞ্জেস হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ইন আ ডাইভার্স ক্লাসরুম। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেখানে আমরা যাব সেটা হচ্ছে এভালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কেন এই যে হঠাৎ করে এত কিছু জিনিস থাকতে কম্প্রিহেনশনটা কেন দিচ্ছে আমাদের পরীক্ষাতে। কম্প্রিহেনশন, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। কম্প্রিহেনশন মানে হচ্ছে জাস্ট টু কম্প্রিহেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ফর্ম, ওটা নাউন ফর্ম। কম্প্রিহেন্ড করা মানে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কতটা রয়েছে, তুমি একটা জিনিসকে কিভাবে ভালো করে বুঝতে পারো কিনা। ঠিক আছে, ওয়েদার ইউ আর কম্পিটেন্ট এনাফ অর নট, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড অল। অর্থাৎ তোমার কাছে একটা বড় প্যাসেজ দিচ্ছে, তুমি সেগুলোকে বুঝে তুমি ঠিকঠাক করে আনসার গুলো করতে পারছো কিনা। তার মানে তোমার এখানে কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কতটা আছে সেটা কিন্তু চেক করা হচ্ছে। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরো তুমি আজকে কোনো একটা স্টোরি তাদেরকে পড়াচ্ছ, বাচ্চাদেরকে কোনো স্টোরি পড়াচ্ছ, এই স্টোরিগুলো যখন তুমি বলছো, বাচ্চারা কিন্তু সেই স্টোরিটা পুরোটা মনে রাখতে পারবে না, কারণ তাদের পক্ষে সম্ভব নয় যে স্টোরিটাকে পুরোপুরি মনে রাখা, কারণ তাদের যে স্টেজটা রয়েছে সেই স্টেজে সে মনে রাখতে পারবে না। সে কি করবে, তার মেন মেন যে পয়েন্টস গুলো রয়েছে সেই পয়েন্টস গুলোকে মনে রাখার চেষ্টা করবে, এবং সেই পয়েন্টস গুলোর ভিত্তিতেই সে কিন্তু তোমাকে সেই জিনিসগুলো বলবে। ঠিক আছে, অর্থাৎ এই যে মেন পয়েন্টস গুলোকে মনে রাখতে পারছে কিনা সেইগুলো কিন্তু তোমার কাছে বলতে হবে যে হ্যাঁ, এভালুয়েশন অফ কম্প্রিহেনশন, অর্থাৎ তুমি যে বাচ্চাগুলোকে বুঝতে পেরেছে কিনা, কারণ তার সেই পয়েন্ট গুলোকে মনে রেখে সেগুলোকে তাদের মতো করে, অর্থাৎ পয়েন্টস গুলোকে মনে রাখা মানে কি, বিভিন্ন পয়েন্টস বুলেটিং করে রাখা, বা ধরো তার তার কনসেপ্ট গুলো, তার কি ওয়ার্ড কি কি ছিল, দেখা গেল একটা কি ওয়ার্ড তুমি ব্যবহার করেছো, সেই কি ওয়ার্ড গুলো কি, বা তার কনক্লুডিং ফ্যাক্টস, অর্থাৎ যেটা সেই গল্পটা শেষ হচ্ছে কিভাবে। ঠিক আছে, কি হবে, ধরো হেয়ার অ্যান্ড টর্টয়েস এর গল্পতে কি হবে, লাস্টে আর কি বাচ্চা মনে রেখেছে যে কি হবে, টর্টয়েস জিতে গেল। ঠিক আছে, কি হবে, একজন ধীর স্থির একজন লোক যদি ধীর এবং স্থির হতে পারে, সে আর কি রেস জিততে পারে। তো সে কিন্তু এই জিনিসগুলো ভেবে রেখেছে। ঠিক আছে, যে কি কি জিনিসটা বলো, তার মাধ্যমে কিন্তু সে সেই প্যাসেজের কোশ্চেন গুলোকে সলভ করতে পারবে। দ্যাট ইজ দা ওয়ে অফ এভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। ঠিক আছে, এবং এর সাথে হচ্ছে প্রফিসিয়েন্সি, মানে কি, এই যে প্রফিসিয়েন্সি তখনই তৈরি হবে যখন বাচ্চাগুলো সেই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, একজন প্রফিসিয়েন্ট তখনই হয় যখন সে সেগুলোকে বুঝতে পারে। এটা তো একদিনের প্রসেস নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তুমি যেগুলোকে বোঝানোর চেষ্টা করছো। এর সাথে আমি দেখো রেখেছি এছাড়াও আছে স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, যেটা অলরেডি আমরা ইন রিসেপটিভ লার্নিং এবং প্রোডাক্টিভ লার্নিং এ পড়ে এসেছি, বা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ে এসেছি। এই জিনিসটা নিয়ে আমি আর রিপিট করছি না। এরপরে নাম্বার 5-এ তোমাদের আলাদা করে দেখো রোল অফ লিসেনিং রয়েছে। এই রোল অফ লিসেনিংটা আলাদা করে রয়েছে, কারণ কি, দেখো যে লিসেনিং এর যে ক্ষমতা, অর্থাৎ লিসেনিং মানে হচ্ছে রিসেপটিভ লার্নিং। ঠিক আছে, রিসেপটিভ লার্নিং আমরা দেখেছি। তো এই যে রিসেপটিভ লার্নিংটা কতটা গুরুত্বপূর্ণ দেখো, কারণ আমাদের যখন ধরো আমরা যদি এনশিয়েন্ট ইন্ডিয়ায় চলে যাই, যেখানে আমাদের বেদের মতো জিনিস পড়তে হতো, সেই বেদগুলোকে আমরা শুনে শুনে মনে রাখতাম। ঠিক আছে, তার জন্য এর অপর নাম ছিল শ্রুতি, তোমরা জানো। তো এই যে শুনে শুনে মনে রাখা, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, তার মানে এই লিসেনিং এর যে ক্ষমতাটা, কেন, কারণ তোমাকে সবসময় যে তুমি এরকম স্টেজ পাবে যেখানে তুমি সবকিছু লিখে রাখতে পারবে এরকম তো নয়, তোমাকে মেমোরাইজ করতে হবে। এতে তোমার কি হবে, তোমার মেমোরি শার্প হবে, এবং তোমার মেমোরি সেগুলোকে রিটেনশন পাওয়ারটা তোমার কাছে বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে লিসেনিং এর ক্ষমতা, অর্থাৎ এটা একটা রিসেপটিভ লার্নিং, যেটা আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, আচ্ছা, এবার রোল অফ স্পিকিং অলরেডি আমি বলেছি। ঠিক আছে, স্পিকিং এবং রাইটিং এর যে ক্ষমতা, এটা একটা প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়বে, যেটা আমি অলরেডি ব্যাখ্যা করে এসেছি। ঠিক আছে, এবার আমরা যেটা আসি সেটা হচ্ছে কি,
প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রিন্সিপালস অর্থাৎ ইংরাজি, এই যে আগেই তোমাদেরকে বলেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হতে গেলে অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে ঠিক আছে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা একটু পরে পড়ছি, যে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হতে পারে। মানে ধরো একটা ল্যাঙ্গুয়েজ মানে কি, আমি আগেই বলেছি মিনস মানে ইট ইজ আ ওয়ে অফ কমিউনিকেশন, ঠিক আছে। তো আমি তখন তোমাদেরকে আগেই বললাম যেটা একটা কমিউনিকেশন করার জন্য মাধ্যম হিসাবে গড়ে ওঠে আর কি। তো সেখানে আমরা দেখেছি যে এটা একটা কম্প্রিহেনশনের মাধ্যম হিসেবে গড়ে ওঠে। এবার এই ল্যাঙ্গুয়েজটা কি করে, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথমত আমাদের একটা কমিউনিকেশনের মাধ্যম, এবং এটা আমাদের ইনস্ট্রাকশন অর্থাৎ আমরা কি বলতে চাইছি বা আমাদের আইডিয়াস থটস গুলোকে আর কি সেগুলোকে পাঠায়, এবং ইট ইজ আ স্ট্রাকচার্ড সিস্টেম। মানে এটা একটা স্ট্রাকচার সিস্টেম, অর্থাৎ এর একটা আকার থাকবে বা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ক্যান বি সিম্বলিক অ্যান্ড ডাইনামিক, ঠিক আছে, এটা হতে পারে কোনো সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো বা কোনো একটা ডাইনামিক ওয়েতে তুমি সেগুলোকে বলতে পারো। আচ্ছা, ইট ইজ আ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ সামাজিক যে ব্যবহার, ঠিক আছে, এবং তোমার যে সভ্যতা সংস্কৃতির ধারক এবং বাহক হতে পারে। কারণ তুমি একটা জায়গায় গেছো, সেখানকার মানুষজন, নতুন নতুন মানুষজনের সাথে তুমি যখন মিশছো, তার যে কালচার এবং সেখানকার যে মানে সেখান থেকে তার যে কালচার অর্থাৎ তার সংস্কৃতি, এই সংস্কৃতিকে গ্রহণ করছে এবং সেখানে একটা সভ্যতা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সেখানকার জনমানসে একটা প্রভাব বিস্তার করতে পারে। এবার হচ্ছে কি আমাদের প্রিন্সিপালস অফ প্রিন্সিপালস অফ ইংলিশটাকে আমি একটু বলি এবার। প্রথমত কি কি প্রিন্সিপালস এর মাধ্যমে, এটা কিন্তু প্রিন্সিপালস মানে দেখো PLES আছে, এটা কিন্তু PAL নয়, ঠিক আছে, প্রিন্সিপাল নয়, এটা প্রিন্সিপালস, মানে এটা হচ্ছে নীতি। কোন কোন নীতি অবলম্বন করে ল্যাঙ্গুয়েজটা তৈরি হতে পারে। এবার দেখো কি কি নীতি অবলম্বন করে তৈরি হয়। যেমন প্রথম হচ্ছে আমাদের ধরো আমি বলি প্রিন্সিপাল অফ মোটিভেশন। আমি যদি একটু কিছুকে ভাগ করে নিই, প্রিন্সিপাল অফ মোটিভেশন, ঠিক আছে, আমি কাউকে মোটিভেট করতে পারি কিভাবে। আচ্ছা, ধরো এর মাধ্যমে মোটিভেশন করার মাধ্যম হচ্ছে, তার মানে কি তুমি যখন কাউকে মোটিভেট করছো তার মানে কি তুমি তার মানে টেকনিক গুলোকে বোঝানোর চেষ্টা করছো। টেকনিক গুলো এরকম ভাবে কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো অবলম্বন করলে তোমরা কিন্তু অনায়াসে এই জিনিসটা করতে পারবে। আচ্ছা, তাহলে এই টেকনিক প্রথমটা হচ্ছে অ্যারাউজিং টেকনিক, ঠিক আছে, তার মধ্যে অ্যারাউজ করো মানে তার মধ্যে এই সঞ্চার করো যে এই টেকনিক গুলোকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি এক্সপেক্টেন্সি টেকনিক, মানে তুমি তার কাছ থেকে কি এক্সপেক্ট করছো বা তার এক্সপেকটেশনটা কি রয়েছে তোমার তার তরফ থেকে, সেইটা টেকনিকটা তুমি রাখছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনসেনটিভ টেকনিক। ইনসেনটিভ টেকনিক মানে কি, ইনসেনটিভ বলতে কি বোঝায়, ধরো আমি কোনো একটা কাজ করছি, আমি যখন কোনো কোম্পানিতে বা কোনো একটা জায়গায় কাজ করছি, প্রাইভেট ফার্মে, আমি তো একটা সারা বছর ধরে কাজ করছি, আমি সারা মাস ধরে যে কাজ করলাম তার জন্য আমি একটা স্যালারি পাচ্ছি। এইবার স্যালারির সাথে ধরো যখন তুমি তাদেরকে একটা ইনসেনটিভ বা কিছু দেবে, ইনসেনটিভ, হোয়াট ইজ ইনসেনটিভস, প্রাইজ অর গিফট তুমি দিচ্ছ, তার মানে সে কিন্তু তোমার কাজে আরো বেশি মোটিভেটেড হবে, বোঝা গেল। তুমি স্যালারি দিচ্ছ, সে কিন্তু স্যালারি পাচ্ছে, কিন্তু তার সাথে তুমি যখন সে ভালো পারফর্ম করছে, তাহলে তখন তুমি কিন্তু প্রাইজ বা কিছু গিফট দিচ্ছ, সে কিন্তু আরো কিন্তু ইলেটেড হচ্ছে অর্থাৎ গ্ল্যাড হচ্ছে, তার মানে আমার ব্যাপারটা নিয়ে ভাবছে, এই জিনিসটা কিন্তু তাকে ভাবাচ্ছে। আচ্ছা, আর কি কি হতে পারে, প্রিন্সিপাল অফ ইনভিটেশন, অর্থাৎ ইনভিটেশন, ঠিক আছে, সরি ইমিটেশন, ঠিক আছে, ইনভিটেশন বলছি, ইমিটেশন, ঠিক আছে। তো ইমিটেট করা অর্থাৎ কাউকে নকল করা। তাহলে আমরা কাউকে বাচ্চারা একে অপরকে নকল করে, তুমি যখন তার সামনে ভালো কিছু ম্যানার্স তৈরি করেছো বা বিহেভিয়ার দেখাচ্ছ, গুড ম্যানার্স দেখাচ্ছ, তখন কিন্তু তারা সেইগুলো দিয়ে মোটিভেটেড হবে এবং তারা সেই জিনিসটাকে নিজেদের লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে ইমিটেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিন্সিপালস অফ টিচিং এর ক্ষেত্রে। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি হ্যাবিট ফরমেশন, প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, তুমি কিছু ভালো হ্যাবিট তার মধ্যে গ্রো করছো। ইংরেজি পড়ার জন্য তুমি প্রতিদিন তাদেরকে মোটিভেট করছো, হ্যাঁ তুমি এই ইংরেজিগুলো ভালো করে পড়ো, এই অভ্যাসগুলো তৈরি করো যাতে তোমরা এই ইংরেজিটাকে আরো বেশি বেশি ডেভেলপ করতে পারো। এটাও কিন্তু আমাদের হ্যাবিট ফরমেশনটাও এর প্রিন্সিপালস এর মধ্যে পড়ে। আচ্ছা, প্রিন্সিপালস অফ ওরাল ওরাল অ্যাপ্রোচ, ওরাল অ্যাপ্রোচ, ঠিক আছে, তুমি মৌখিক কোনো কিছু বলো, ঠিক আছে। আচ্ছা, মৌখিক তুমি বললে, আচ্ছা এছাড়া তুমি কি করলে প্রিন্সিপালস অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, তাদেরকে কিছু তুমি প্র্যাকটিস করাও এবং ড্রিলিং করাও, মানে কি তাদেরকে বারবার সেই জিনিসগুলোর মধ্যে মানে সমস্যাগুলোর মধ্যে সম্মুখীন করাও, তাহলে সমস্যাগুলো থেকে সে বেরিয়ে আসার জন্য অটোমেটিক্যালি তারা পথ খুঁজে নেবে, ঠিক আছে।
আচ্ছা, এছাড়া তুমি কি প্রিন্সিপালস অফ সিচুয়েশনাল অ্যাপ্রোচ হতে পারে, সিচুয়েশনের মধ্যে ফেলে দাও, ঠিক আছে, যে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, মানে কি ধরো বিভিন্ন রকম। আচ্ছা, তুমি সমস্যার মধ্যে ফেলে দাও, তারা বেরিয়ে আসার চেষ্টা করবে, এটা আগেও আমি বললাম। আচ্ছা, প্রিন্সিপালস অফ ইউজিং মাদার টাং, কিভাবে আমরা মাতৃভাষাকে ব্যবহার করব সেটা তুমি শেখানোর চেষ্টা করো। আচ্ছা, প্রিন্সিপালস অফ রেডিনেস, এরকম বিভিন্ন রকম জিনিসপত্র আছে, ঠিক আছে। এছাড়াও আমরা বলতে পারি যে প্রিন্সিপালস অফ গ্রুপ ওয়ার্ক, বাচ্চাদেরকে তুমি গ্রুপ ওয়ার্ক করাও, দেখবে ওরা খুব মোটিভেটেড হবে যে হ্যাঁ আমরা যেটা পড়লাম সেটা তোমাদের মতো গ্রুপ ডিসকাশন করো, দেখবে ওরা অটোমেটিক্যালি অনেক কিছু শিখবে, ঠিক আছে। এরকম অনেক কিছু আছে বাচ্চা। তারপরে হচ্ছে তুমি বা এমন কিছু শেখাও তাদেরকে যে জিনিসগুলো তারা তার জীবনের সাথে কোরিলেট করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? ধরো মানে চোখের ইংরেজি শেখাচ্ছ, তুমি চোখটাকে তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যে এই যে তোমরা চোখটাকে তোমার এই যে চোখ রয়েছে এটাকে আই বলে, এই জিনিসটাকে তুমি ভিজুয়ালাইজ করাও, অর্থাৎ এইগুলো আর কি, ঠিক আছে। এবং তাদেরকে প্রিন্সিপালস অফ অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস, এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তাদের মধ্যে অ্যাকিউরেসি আনার চেষ্টা করো এবং তাদেরকে মানে ঠিকটা জিনিসটা ভালো করে ঠিকটা তাদের সামনে তুলে ধরো, ঠিক আছে, এই জিনিসগুলো। তো এরকম আর কি বিভিন্ন রকম অ্যাপ্রোচ আমরা প্রিন্সিপালস অফ ইংলিশের ক্ষেত্রে অবলম্বন করতে পারি, যেগুলো আমরা আরো বিস্তারিত ক্লাসে আমরা আলোচনা করব। এখন এই সর্বপরিসরে আমরা এইটুকু আলোচনা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটাই চলে যাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ টিচিং একটু আগেই তোমাদেরকে বললাম যে ল্যাঙ্গুয়েজ টিচিং হচ্ছে কি, যে এখানে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে কি কি আসবে, যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি কাউকে, তাহলে ল্যাঙ্গুয়েজ শেখানোর অর্থ হচ্ছে কি, যে আমরা তাকে কিভাবে সেগুলোকে পড়তে হবে। একটা ল্যাঙ্গুয়েজকে হঠাৎ করে, তো আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু হঠাৎ করে শেখা যায় না, ঠিক আছে। তার জন্য কিছু কিছু মানে বেশ কিছু তোমাদের মেথড অবলম্বন করতে হবে, ঠিক আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে আরো ভালো করে করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনটা একটু ভালো করে বলি, ঠিক আছে। লার্নিং অ্যাকুইজিশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লার্নিং অ্যাকুইজিশনটা কি, দেখো লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে আমরা কি ভাগ করতে পারি, বা দুটো জিনিস কি একই জিনিস স্যার? না, ঠিক আছে। দেখো, অ্যাকুইজিশন হচ্ছে কি, যেটা আমি প্রথমে আগে আগে বলি আমি অ্যাকুইজিশনটা। অ্যাকুইজিশন মানে যেটা তুমি অটোমেটিক্যালি লার্ন করছো, অর্থাৎ লার্নড অটোমেটিক্যালি, লার্নড ন্যাচারাল, মানে তুমি সেটা প্রাকৃতিকগত ভাবে শিখে আসছো। আচ্ছা, তাহলে মানে কি, এটা হচ্ছে একটা আনকনসিয়াস ম্যাটার, ঠিক আছে, মানে তুমি অটোমেটিক্যালি শিখে আসছো, তো আনকনসিয়াসলি লার্ন। আচ্ছা, এটা আমাদের কোনটার ক্ষেত্রে হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেটা আমরা মাদার টাং বলি, সেটার ক্ষেত্রে অ্যাকুইজিশন আমাদের হয়। আর এটা হচ্ছে আমাদের লার্নিং ব্যাপারটা কি, যেটা এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি হয় না, এর জন্য একটা সিস্টেমের মাধ্যমে যেতে হয়, যেখানে আমরা শিখতে পারি, এবং এটা একটা এর কি আছে, এর একটা মিনিংফুল পারপাস থাকে, ঠিক আছে। এর একটা পারপাসটা মিনিংফুল, মানে তুমি কেন শিখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এমনি তো শিখবে না, তোমার কাজের জন্য শিখবে, তাহলে তোমার পারপাসটা ঠিকঠাক থাকতে হবে। এবং এর মাধ্যমে আমরা কি করি, আমাদের স্কিলটাকে আরো তৈরি করার চেষ্টা করি, এবং স্কিল অ্যান্ড প্র্যাকটিস, যেহেতু আমাদের প্রাত্যহিক জীবনে এটার ব্যবহার হয়, তাই জন্য আমাদের শিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ আ কনসাস এফোর্ট, অবশ্যই এটা একটা কনসাস, আমি কনসাসলি শিখছি, এটাকে আমাকে শিখতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এর জন্য তোমাকে একটা এনভায়রনমেন্টে, অর্থাৎ একটা পরিবেশে থাকতে হবে, যেখানে তুমি একটা ইংরাজির আবহ তৈরি করতে পেরেছো, এরকম একটা জায়গায়, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা এর মাধ্যমে শিখতে পারবো লার্নিং এন্ড অ্যাকুইজিশনের মধ্যে। এবার দেখো যে এই যে অ্যাকুইজিশনের পদ্ধতিটা রয়েছে, এই অ্যাকুইজিশনের বিভিন্ন পদ্ধতি আমরা আছে, যে স্টেজেস অফ অ্যাকুইজিশন বলা হয়, যে আমরা কোন কোন কিভাবে আমাদের অ্যাকুইজিশনটা হয়, অর্থাৎ মাদার টাং আমরা শিখছি যখন, তখন দেখো প্রথমটা হচ্ছে কুইং মেথড। কুইং, হোয়াট ইজ কুইং মেথড? যেখানে আছে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ভায়েল সাউন্ড শিখছি, সিঙ্গেল ভায়েল সাউন্ড, ঠিক আছে। অর্থাৎ ধরো আমি বলছি আ, ও, এরকম টাইপের কুইং মেথড। নাম্বার 2 হচ্ছে ব্যাবলিং। ব্যাবলিং জিনিসটা কি, যেখানে আমরা একটা ভাওয়েল প্লাস কনসোন্যান্ট শিখছি, মানে ধরো আমরা মা, বা, এরকম ব্যাপার শিখছি, ব্যাবলিং, ঠিক আছে। মানে এটা আমরা 6 মাস পর্যন্ত বাচ্চারা শিখছে এই জিনিসগুলো। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি 6 থেকে 8 সপ্তাহ এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ, যেটা হচ্ছে 1 বছর অবধি হয়। আচ্ছা, 2 ওয়ার্ড স্টেজ, দুটো করে শব্দ শিখছি, এটা হচ্ছে আমাদের 18 মাস অবধি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে লং আটারেন্স, মানে যেটা আমি একটা পুরো সেন্টেন্স শিখতে পারছি, যেটা হচ্ছে আমাদের 2 থেকে 4 বছরে আমরা শিখছি, অর্থাৎ
কুইং হচ্ছে আমাদের সিঙ্গেল ভাওয়েল মেথড, যেখানে আমরা ভাওয়েলকে শিখছি, এটা 6 থেকে 8 সপ্তাহ। ব্যাবলিংটা হচ্ছে আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট মেথড, যেটা আমরা 6 মান্থস অবধি শিখছি, ঠিক আছে। আচ্ছা, 1 ওয়ার্ড স্টেজ হচ্ছে 1 বছর, আর টু ওয়ার্ড সেন্টেন্স বা 2 ওয়ার্ড স্টেজ যেটা হয় সেটা হচ্ছে 18 মাস, এবং তারপরে আমরা লং আটারেন্স শিখছি হচ্ছে 2 থেকে 4 বছর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো অ্যাকুইজিশনের প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, ছোট্ট জিনিস আমি একটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে গ্রামার। রোল অফ গ্রামারের ক্ষেত্রে আমরা দুরকম গ্রামারের যে পদ্ধতি রয়েছে, সেটা আমরা গ্রামারের ক্ষেত্রে দুটো পদ্ধতি আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো সেই পদ্ধতিটা তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফর্মাল কিংবা ট্রাডিশনাল, ফর্মাল বা ট্রাডিশনাল যেটা আমরা বলি, আর একটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রামার, ঠিক আছে, ফাংশনাল গ্রামার। তো ফর্মাল বা ট্রাডিশনাল ব্যাপারটা কি, এটা মেনলি হচ্ছে ল্যাটিন কিংবা কোনো গ্রিক মেথডে আমাদের ব্যাপারটা হয়, ল্যাটিন কিংবা গ্রিক বেসড গ্রামার যেটা আর কি হয়। মানে এখানটায় আমরা মুখস্থ বিদ্যার উপরে একটু জোর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। মানে এখানে খুব একটা কনসেপ্ট বিল্ডিং এর দিকে জোর দেওয়া হয় না, মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হয় ফর্মাল বা ট্রাডিশনাল গ্রামার। আর ফাংশনাল গ্রামারের উপরে কি হয়, এখানে কিন্তু আমরা একটু রুল বেসড করি, যেগুলো আমরা রুল বেসড পড়াশোনা করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিন্তু কনসেপ্ট বিল্ডিং এর উপরে জোর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। রুলগুলোকে মনে রাখি এবং কনসেপ্ট গুলোকে আমাদের জোর দেওয়া হয়, এবং ওভারঅল কনসেপ্টের উপরে কিন্তু আমরা জোর দিই। আর এক্ষেত্রে আমাদের LSRW যে মেথডটা, এটা কিন্তু বেশি ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা দুটো পদ্ধতিও অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড, তোমরা জানো। তো ইন্ডাকটিভ মেথডের ক্ষেত্রে কি হয়, প্রথমে আমরা এক্সাম্পল দিই, তারপরে আমরা সেন্টেন্স, মানে প্রথমে একটা এক্সাম্পল দিই, তারপরে আমরা কনসেপ্টটা শেখার চেষ্টা করি। আর ডিডাকটিভ মেথডে হচ্ছে প্রথমে আমরা রুলস বা এগুলোকে মুখস্থ করি, তারপরে আমরা মানে থিওরি, এটা প্রথমে থিওরি তারপরে এক্সাম্পল, এটা এক্সাম্পল তারপরে থিওরি। ইটি আর টি মনে রাখবে। ইন্ডাকটিভ মানে ইটি, ইটি মানে হচ্ছে ইন্ডাকটিভ, আর ডিএম মানে হচ্ছে টিই, উল্টোটা, ঠিক আছে। তো এই মেথডের মাধ্যমে আমরা ব্যবহার করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এই ইন্ডাকটিভ বা ডিডাকটিভ যখন আমি বললাম, তখন আরেকটা জিনিসও বলে দিই, ইন্ডাকটিভ মেথড বা ডিডাকটিভ মেথড, এই জায়গাটা আরেকটা মনে রাখবে। ইন্ডাকটিভ মেথডটা হচ্ছে বটম টু টপ অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ, ঠিক আছে। বটম টু টপ মানে নিচের থেকে উপরের দিকে উঠছি, আর এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামছি, ঠিক আছে। টপ টু বটম, বটম টু টপ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। তা বটম আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে কি, ধরো এই বটম আপ অ্যাপ্রোচটা হচ্ছে কি, ধরো আমি বলছি প্রথমে লেটার শিখলাম, তারপরে অ্যালফাবেট, ওয়ার্ডস, ফ্রেজ এগুলোকে শিখছি, ঠিক আছে। আর টপ ডাউন অ্যাপ্রোচ মানে প্রথমে সেন্টেন্স, তারপরে ফ্রেজ, উল্টো দিক দিয়ে আসছি, এই আছে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে, এই জায়গাটা আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানটায় আছে। আর লার্নিং অ্যাকুইজিশনটা হয়ে গেছে। আচ্ছা, মেথডস অফ টিচিং গ্রামার, মেথডস তো আমি অলরেডি বললাম যে কি কোন কোন মেথডের মাধ্যমে করবো, এই যে ফর্মাল ট্র্যাডিশনাল মেথড, আর হচ্ছে এটা, ঠিক আছে। এবং বিভিন্ন পদ্ধতি যেগুলো রয়েছে বা পদ্ধতিগুলো আমরা কিভাবে করি, যে ধরো আমরা বললাম যে আর কি তোমার ধরো মানে আরো কিছু বলতে পারি, ধরো আমরা বলতে পারি ধরো গ্রামার ট্রান্সলেশন মেথড, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড একটা বলতে পারি। মানে ধরো আমি গ্রামারটাকে ট্রান্সলেট করছি, ঠিক আছে, মানে প্রথমে আমরা রুল পড়ছি, কিছু কিছু রুল পড়ছি, সেগুলো আমরা ব্যবহার করছি, ঠিক আছে। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে নিতে পারছি, এরকম ভাবে রুল গ্রামার রুল বেসড আমরা করতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ডিরেক্ট মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা ন্যাচারাল মেথড বা মানে যেটাকে বলা হয় বার্লিটস মেথড, ঠিক আছে, এর মাধ্যমে আমরা যেগুলো করি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমরা এখানে দেখি। আচ্ছা, তারপর হচ্ছে কি লার্নিং ডিসঅর্ডারস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখো, লার্নিং ডিসঅর্ডারস মানে আমরা যখন কোনো কিছু শিখছি, তার মানে ডিসঅর্ডারস তো থাকবেই, কারণ আমরা শিখতে পারবো না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কারণ অনেক কিছু আমরা শিখবো না, সেগুলোর জন্য আমাদের প্রবলেম হতে পারে। তো এর জন্য আমাদের কি কি আছে, আমাদের কিছু ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে, যে আমাদের কি সমস্যাটা হচ্ছে, বোঝা গেল। তো সেই লার্নিং ডিসঅর্ডারস গুলো মানে আমার শেখার ক্ষেত্রে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি কি হচ্ছে, এই সমস্যাগুলো খুঁজে বার করা, ঠিক আছে। মানে ধরো অনেকের ধরো কি বলবো, যে ধরো তুমি একটা মানে স্টুডেন্ট আছে, তার ধরো এরকম আছে, তোমরা তারে জামিন পার আশা করি দেখেছো, যেখানে আমরা দেখেছি ডিসলেক্সিয়া রয়েছে একটা স্টুডেন্টের, ঠিক আছে। তুমি তাকে কিভাবে শেখাবে, ঠিক আছে। আচ্ছা, বা অনেকের ধরো এরকম আছে ডিসগ্রাফিয়া রয়েছে, ঠিক আছে। মানে ডিসলেক্সিয়া বলতে কি বোঝায়, যেখানে হচ্ছে তার রিডিং প্রবলেম, ঠিক আছে, অর্থাৎ পড়তে পারছে না, পড়ার অসুবিধা হচ্ছে।
ঠিক আছে, বা রং সাউন্ড করছে, যেখানে প্রোনাউন্সিয়েশন তার ভুল হচ্ছে। আচ্ছা, ডিসগ্রাফিয়া মানে হচ্ছে, গ্রাফাইন মানে হচ্ছে কি, গ্রাফাইন মানে রাইট, তার লেখার সমস্যা হচ্ছে, ঠিক আছে, লেখার সমস্যায় ভুগছে। আচ্ছা, তারপরে ধরো আরেকটা সমস্যা হতে পারে ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, ধরো ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে তার ম্যাথমেটিক্যাল অপারেশনে প্রবলেম হয়। ঠিক আছে, আর ধরো এরকম একটা বাচ্চা রয়েছে যেখানে হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া রয়েছে। ডিসপ্র্যাক্সিয়া মানে হচ্ছে তার, ধরো এই যে আমাদের কিছু বলা, অর্থাৎ মুখ দিয়ে বলছি, টাং কিংবা স্পিচ, এই জায়গাটার সমস্যা হচ্ছে। ঠিক আছে, মানে বুক বুক বলতে পারছে না, উখ বলছে। ঠিক আছে, মানে তার একটা টাং ক্লিয়ারেন্স নেই, এই জিনিসগুলো। অর্থাৎ এরকম একটা কিছু মানুষ যদি বাচ্চারা থাকে, তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম তুমি লার্নিং ডিসঅর্ডার্স এর মধ্যে পড়তে পারো। আচ্ছা, এইবার তোমার সবকিছুতে সমস্যা আছে, সমস্যার জন্য একটা সমাধান রয়েছে। আমাদের সংবিধানেও যেমন রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ আছে, এখানেও আমাদের একই রকম ভাবে রিমেডিজ কিন্তু এখানে রয়েছে। তার রিমেডিজ কি কি হতে পারে, অর্থাৎ কিছু ধরো মানে লার্নার্সদেরকে হেল্প করতে হবে তোমাকে, মানে তার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা ডাক্তারের কাছে গেলে কি করি, ডাক্তার সেগুলোকে ডায়াগনোসিস করে, তাই তো। এখানেও তোমার একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক মেথড, মানে যার মাধ্যমে তুমি, ডায়াগনস্টিক টেস্ট বা মেথড বলা হয়, এই প্রবলেম গুলোকে, তার মানে এখানে কি হবে, এই টেস্টের মাধ্যমে তুমি তাদের প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে, এবং তারপরে তুমি তার রেমেডিয়াল টিচিং দিতে পারবে। বুঝা গেল, তার রেমেডি দিতে হবে। অর্থাৎ তুমি দেখো বাচ্চাটা ইংরেজি শিখতে পারছে না, তাকে এক্সট্রা ক্লাস দিতে হবে, যেটা আমরা করি সাধারণত, এক্সট্রা ক্লাস দাও। ঠিক আছে, আচ্ছা, আরো বেশি বেশি করে যাতে সে বুঝতে পারে, আরো তুমি সেগুলো এক্সাম্পল গুলো আরো ভালো করে দাও, বেশি বেশি করে এক্সাম্পল শেখাও। ঠিক আছে, এইরকম ভাবে আর কি বিভিন্ন সেম টপিকটা আরো 3 দিন পড়াও, এই ব্যাপারগুলো যেগুলো তো নর্মাল আমরা সবার ক্ষেত্রেই করি, ছোট থেকে বড় সবাই। তো এরকম আমরা কিছু রিমেডিয়াল টিচিং দিয়ে সেই টপিক গুলোকে ভালো করে পড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের রেমেডিয়াল টিচিং এর মধ্যে পড়ছে। বলো, আশা করি পেডাগোগি জায়গাটা সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো একটু থাম ইমপ্রেশন দেবে। আচ্ছা, ভেরি গুড, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা পরের পার্টে চলে যাই। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার যদি আমরা ইংলিশ পেপারটা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করি, তাহলে ব্যাপারটা কিরকম হয় আমি দেখি একটু, যেটা তোমাদেরকে আগেও বলছিলাম। প্রথমত আমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ডটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রিডিং কম্প্রিহেনশন থেকে দুটো আরসিটিস থাকছে, যেখান থেকে 10টা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল ক্ষেত্রে, মানে সিটেট এর ক্ষেত্রে বলছি। আর এর সাথে হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস থাকে, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ, মেইনলি ফ্রম হচ্ছে পোয়েম, দুটো থাকে। ঠিক আছে, মেইনলি হচ্ছে ফিগার অফ স্পিচটা রেটোরিক্যাল ডিভাইস থেকে এটা থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার ধরো আমি যদি এবার চলে যাই হচ্ছে ফিগার অফ স্পিচটা, আশা করি বুঝতে পেরেছি। এবার ধরো এবার আমি যদি গ্রামার সেকশনটাই চলে যাই, তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ট্রেন্ড কি বলছে। ঠিক আছে, এরা বলছে যে প্রথমে একটা আসে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই, অর্থাৎ ধরো নাউন আছে নাকি নাউন আছে নাকি ভার্ব আছে না, এগুলো কি আছে। তো আমরা প্রশ্নগুলো দেখলে আরো বুঝতে পারবো। একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, এখান থেকে সিনোনিম থেকে একটা প্রশ্ন এসছে, সিনোনিম মানে সমার্থক শব্দ। ক্লজ আইডেন্টিফিকেশন, অর্থাৎ নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো থেকে একটা প্রশ্ন এসছে। আর অ্যানালজি থেকে দুটো প্রশ্ন এসছে। আর ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে একই রকম ভাবে দুটো প্রশ্ন এসছে। আচ্ছা, ইংলিশ পেডাগোগি থেকে 15টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলছে। তাহলে বুঝতেই পারছো কোন কোন সেক্টর গুলোতে আমাকে জোর দিতে হবে, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমি ডব্লিউবি প্রাইমারি টেটের দিকেও আসি, সেম সিলেবাস। ঠিক আছে, পেডাগোগির তো সেম সিলেবাস রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডটা আমি একটু আলোচনা করে দিই। এখানে ডিফারেন্সটা দেখো, এখানে আরসিটি থেকে 8টা প্রশ্ন থাকে, ওখানে ছিল আমাদের 10টা প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো রেটোরিক্যাল ডিভাইস বা রেটোরিক্যাল স্পিচ যে জায়গাটা রয়েছে আমি তোমাদের বললাম, সেটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। ঠিক আছে, আচ্ছা, মানে এর এর জায়গা করে নিয়েছে কোনগুলো, একটা হচ্ছে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, যেটা আমরা দুটো প্রশ্ন পাচ্ছি। আচ্ছা, অ্যান্টোনিম থেকে দুটো প্রশ্ন পেয়েছি, সিনোনিম থেকে দুটো প্রশ্ন পেয়েছি প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, নাম্বার অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল, এখান থেকে 3টে প্রশ্ন পেয়েছি। জেন্ডার বেসড আমরা 3টে প্রশ্ন পেয়েছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পাচ্ছি। আচ্ছা, স্পেলিং মিস্টেক থেকে 3টে প্রশ্ন, ঠিক আছে, পেয়েছি। এরার কারেকশন থেকে দুটো প্রশ্ন পেয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দুটো প্রশ্ন পেয়েছি। এই হচ্ছে টোটাল আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড বলছে।
ঠিক আছে, ট্রেন্ড অ্যানালিসিস। তার মানে আমাকে এই টপিকগুলোকে যদি ভালো করে জোর দিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এখান থেকে উই ক্যান ফেচ গুড মার্কস। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ অর্থাৎ টিল নাও আমরা যে সমস্ত জিনিস আলোচনা করলাম, এবার আমরা দেখিনি যে এই যে আমাদের আলোচনা আমরা করেছি সেটা তো আমি কিসের ভিত্তিতে করেছি, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ভিত্তিতে কিন্তু এই অ্যানালিসিসটা করেছি। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু সলভ করি, তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের এখানে কিন্তু জে টেট বা ঝাড়খণ্ড টেট যে দেবে, বিহার টেট, এগুলো যা দেবে সবকিছু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে কি সিলেবাস আছে বা কিছু এগুলো। তাহলে চলো আমরা কিছু এবার প্রশ্ন সলভ করি। আমি এটা সিটেট এর প্রশ্ন প্রথমে রেখেছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটা কি বলছে দেখি। ইয়েট অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ ইয়েট অ্যাজ সুন অ্যাজ শি স হিম, সে যেই মুহূর্তে তাকে দেখলো, শি ডিড নট লুক অ্যাজ অ্যাফ্রেড থট, অর্থাৎ অ্যালফ্রেড যেরকম ভাবে ভেবেছিল যে সেরকম সে তেমন ভাবে ওখানে আসবে, উপস্থিত হবে, এরকম ভাবে কিন্তু আসেনি। ঠিক আছে, শি উড লুক মানে তার এমন ভাবে তাকে দেখাবে, শি স্মাইল, সে হঠাৎ সে মৃদু হাসলো। ঠিক আছে, হার ব্লু আইস নেভার ওয়েভার্ড, ঠিক আছে, অর্থাৎ তার যে মানে মানে নীল বর্ণের চোখ, ঠিক আছে, এটা কিন্তু ওয়েভার্ড মানে হেজিটেট করেনি, ঠিক আছে, মানে ইতস্তত বোধ করেনি বা কিছু ভ্যাসিলেট করা এরকম কিছু। অ্যান্ড উইথ আ কামনেস, এবং খুব শান্ত স্বভাবে বা স্বভাবতই শান্ত যেরকম একটা থাকে, এবং ডিগনিটি সম্মানের সহিত, দ্যাট মেড দেম ফরগেট, যেটা দ্যাট মেড দেম ফরগেট, দেখো মেড আছে বলে এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়েছে, ফরগেট টু ফরগেট হয়নি। দ্যাট আর ক্লোথস, CLOTHES, এটা কিন্তু গার্মেন্টস, CLOTHS হলে কিন্তু বস্ত্রখণ্ড, আর এটা হচ্ছে গার্মেন্টস হচ্ছে THES, সিম টু হ্যাভ বিন থ্রোন টু হার অন হার, মানে একসময় তার দিকেই ছুড়ে ফেলা হয়েছিল। শি পুট আউট হ্যান্ড, সে তখন তার হাতটা প্রসারিত করলো মিস্টার কারের দিকে, এন্ড সেড পোলাইটলি, এবং খুব নম্রভাবে জিজ্ঞেস করলো, আই এম মিসেস হিগিন্স, আমি হচ্ছে মিসেস হিগিন্স, আই এম অ্যালফ্রেডস মাদার, আমি অ্যালফ্রেডের মা। মিস্টার কার ওয়াজ আ বিট এম্বারাসড বাই হার ল্যাক অফ টেরার, মিস্টার কার কিন্তু একটু বিব্রতই বোধ করলে যে তার মধ্যে কোনো ভয়ের ছাপ নেই, অ্যান্ড হার সিম্পলিসিটি, ঠিক আছে, এবং তার যে সরলতা এই ব্যাপারটা নিয়ে, যে তার ছেলে এত বড় একটা বড় কাজ করেছে, আমরা সেটা পড়বো পরে আস্তে আস্তে জানতে পারবো। অ্যান্ড হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এবং সে জানতো না বললেই চলে, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড যেটা না না বোঝায়, ঠিক আছে, জানতো না বললেই চলে যে কি তাকে বলবে। সো শি আস্কড, সে জিজ্ঞেস করলো, ইজ অ্যালফ্রেড ইন ট্রাবল, অ্যালফ্রেড কি সমস্যার মধ্যে রয়েছে। হি ইজ, বললো হ্যাঁ সে সমস্যার মধ্যে আছে। হি হ্যাজ বিন টেকিং থিংস ফ্রম দ্য স্টোর, সে কিন্তু এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে। আই কট হিম রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা, আমি তাকে হাতে নাতে ধরেছি। লিটল থিংস লাইক কম্প্যাক্ট টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক্স, এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। স্টাফ হি ক্যান সেল ইজিলি, যাতে এই জিনিসগুলো সে খুব সহজেই বিক্রি করে দিতে পারে। দ্য প্রোপাইটার সেড। মিসেস হিগিন্স পুট আউট হ্যান্ড অ্যান্ড টাচড স্যাম কার্টস আর্ম, স্যাম কার্টস বলে একটা ক্যারেক্টার, ঠিক আছে, ওনার ওয়াইফ, ও তার দিকে তিনি কিন্তু হাতটা প্রসারিত করলেন, এবং উইথ অ্যান এই যে আর্ম উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং জেন্টলনেস অ্যান্ড স্পিকিং, এবং তখন তিনি বলছেন অ্যাজ দো অ্যাফ্রেড অফ ডিস্টার্বিং হিম, অর্থাৎ মানে এমন ভাবে যে তাকে হয়তো সে আর কি তাকে ডিস্টার্ব করছে বা এরকম কিছু মিসেস হিগিন্স ভাবলো। শি সেড, ইফ ইউ উড অনলি লিসেন টু মি বিফোর ডুইং এনিথিং, ঠিক আছে। তো স্যাম কার্ড হচ্ছে এখানে একটা মেল ফিগারই বলছে। তো তিনি বলেন, ইফ ইউ উড অনলি লিসেন টু মি, যদি আপনি আমার কথা শোনেন, বিফোর ডুইং এনিথিং, কিছু করার আগে, হার সিম্পল আর্নেস্টনেস, অর্থাৎ তার যে এই আকুলতা তার মধ্যে, এবং তাকে একটা লজ্জাশীল করে দিল, মেয়েটা চাই। হার হিউমিলিটি মেড আর ফল্টার, এবং তার যে এই অপমান বোধ সেটা কিন্তু তাকে মানে নড়িয়ে দিল। অ্যান্ড লুক অ্যাওয়ে, বাট ইন আ মুমেন্ট, কিন্তু কিছু মুহূর্তের মধ্যে, শি ওয়াজ স্মাইলিং গ্রেভলি এগেন, আবার সে হাসতে শুরু করলো। অ্যান্ড শি সেড উইথ আ কাইন্ড অফ পেশেন্ট ডিগনিটি, এবং তারপরে সেই স্বভাবতই সে একটা সম্মানের সহিত এবং খুব ধৈস্থির ভাবে বললো, হোয়াট ডু ইন্টেন্ড টু ডু মিস্টার কার, আপনি কি করতে চাইছেন বা আপনার ইন্টেনশনটা কি, হোয়াট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড ইট। আই এম গোয়িং টু গেট আ কপ, আমি একটা পুলিশ ডাকবো, দ্যাট ইজ হোয়াট আই অট টু ডু, যেটা আমার করা উচিত, আমি একটা পুলিশ ডাকবো। ইজ আই সাপোজ সো, আমিও তাই মনে করি, আপনি তাই করুন। ইট ইজ নট ফর মি টু সে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, বিকজ হি ইজ মাই সান, যেহেতু সে আমার ছেলে। ইয়েট আই সামটাইমস থিঙ্ক, কিন্তু আমি কিছু সময় ভাবি, আ লিটল গুড অ্যাডভাইস ইজ দ্য বেস্ট থিং ফর আ বয়, অর্থাৎ একটা ভালো অ্যাডভাইস কিন্তু একটা বাচ্চার জন্য ভালো কিছু হতে পারে, when he is at a certain period in his time, যখন সে একটা জীবনের একটা খুব খারাপ মুহূর্তের মধ্যে রয়েছে। সে বলল, অ্যালফ্রেড couldn't understand his mother's quiet composure, অ্যালফ্রেড কিন্তু তার মায়ের এই স্বভাবতই একটা শান্ত স্বভাব বা এরকম একটা নেচার, এই জিনিসটা কিন্তু খুব একটা বুঝতে পারছিল না কেন এরকম ভাবে আছে। কারণ ইফ দে হ্যাড বিন অ্যাট হোম, যদি সে জানে, সে যদি বাড়িতে থাকতো,
and someone has suggested that she was going to be arrested, এবং যদি কেউ বলতো যে মানে কেউ হয়তো প্রপোজাল সাজেশন দিত যে তাকে অ্যারেস্ট করা হবে, he knew he would be in a rage and would cry out against him. অর্থাৎ সে কিন্তু এতক্ষণ কিন্তু প্রচন্ড রেগে যেত এবং তার এগেনস্টে অনেক কিছু বলে দিত এবং যা কিছু করার তার বিরুদ্ধে করত। এখান থেকে প্রশ্ন কি দিয়েছে দেখি, her humility made her falter। তাহলে প্রথম প্রশ্ন দিয়েছে তার হিউমিলিটি মেড আর ফল্টার, অর্থাৎ তার অপমান বোধ, ঠিক আছে, এটা তাকে কি করলো, তাকে পরিবর্তন করতে বাধ্য করলো, অর্থাৎ ফল্টার। তাহলে এখানে হিউমিলিটি হচ্ছে অপমান বোধ, তাহলে এর অপোজিট ওয়ার্ডটা কি কি, অপোজিট বলেছে না, হ্যাঁ অপোজিট মিনিং। অপোজিট মিনিং হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রিক হিচ প্রাইড, তাহলে প্রাইড হয়ে যাবে আনসার, কারণ প্রাইডটা হচ্ছে তার অপমান বোধের উল্টোটা, ঠিক আছে। ইন্ট্রিক মানে ষড়যন্ত্র করা, হিচ মানে ক্যাচ ধরা, ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে সেই মানে একদম কি বলবো যে তার স্বভাবতই সিম্পলিসিটি আর কি এটা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয় বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে সিটেট এর পেপারে বেশিরভাগ প্রশ্নগুলো নট থাকবে, নট কারেক্ট, ঠিক আছে। তিনটে হয়তো স্টেটমেন্ট ঠিক থাকবে, একটা ভুল থাকবে, মানে তিনটে হচ্ছে রাইট, একটা হচ্ছে রং। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আউটসাইড হার কন্ডাক্ট ওয়াজ লাইক দ্যাট অফ আ কেয়ারিং মাদার, ঠিক আছে। তাহলে প্রথমত তার বাইরে কিন্তু, তাহলে এই জিনিসটা আমরা দেখেছি যে অবশ্যই প্রথমটা ঠিকঠাক, কারণ কেয়ারিং মাদার হিসেবেই ছিল। হি ফেল্ট দ্যাট, আচ্ছা, when she introduced herself, যখন সে ইন্ট্রোডিউস করলো নিজেকে, মিস্টার কার ফেল্ট স্টুপিফাইড, একদমই নয়, মিস্টার কার কিন্তু কোনো স্টুপিফাইড হয়নি, তার মানে সেকেন্ড স্টেটমেন্টটা আমাদের ভুল আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে যে দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়। হি স্টোল ক্রিম, কম্প্যাক্ট অ্যান্ড লিপস্টিক ফ্রম দ্য স্টোর, এটা ঠিক আছে। আচ্ছা, অ্যাট মিস্টার কার্টস অ্যাকুইজিশন অ্যালফ্রেডস মাদার ফেল ইন্টিমিডেটেড, ইন্টিমিডেটেড মানে হচ্ছে থ্রেটেন্ড, একবারও তো সে থ্রেটেন্ড মনে করেনি না, তাকে থ্রেট করা হচ্ছে বা কিছু এরকম তো কিছু মনে করেনি, থ্রেটেন্ড, ইন্টিমিডেটেড বা থ্রেটেন্ড, এটা 2 নম্বর হয়ে যাবে আনসার, নট কারেক্ট। দেখতে পাচ্ছ আবার নট কারেক্ট রয়েছে। আচ্ছা, হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার অ্যালফ্রেড ওয়াজ, যখন তার মায়ের দিকে সে তাকালো তখন অ্যালফ্রেড কি ছিল, অ্যালফ্রেড কিন্তু সারপ্রাইজড হয়ে গেল, কারণ ওই লাস্টের লাইনটাই বলেছে, ঠিক আছে, যে আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি, কেন এখনো পর্যন্ত মা তার বিরুদ্ধে কিছু বলছে না, যে আমাকে অ্যারেস্ট করা হবে বা কিছু, এখনো কিভাবে এত কাম অ্যান্ড কম্পোজড রয়েছে, সেই জিনিসটা কিন্তু তাকে একটু ভাবিয়ে তুলেছিল। আচ্ছা, হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এটা বলেছে কি ধরনের ক্লজ, দেখো ভালো করে, হি হার্ডলি নিউ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে এই যে এটা ভার্ব, এই ভার্বকে তোমরা প্রশ্ন করো হোয়াট দিয়ে। দেখো, যদি আমরা মনে রাখবো যে সাবজেক্ট কিংবা অবজেক্ট এই দুটো হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে, নাউন কিংবা প্রোনাউন হয়। এবার যদি আমরা ভার্বকে স্বভাবতই হু দিয়ে অথবা হোয়াট দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করি, মনে রাখবে এই এদের উত্তর সবসময় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। তাহলে এবার নিউকে যখন প্রশ্ন করছি, হি হার্ডলি নিউ হোয়াট, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যখন দেখো হোয়াট টু সে টু হার, মানে এটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে, আর অবজেক্টটা কিন্তু নাউন বা প্রোনাউনই হবে, তার মানে এটা নাউন ক্লজ ছাড়া অন্য কিছু হবে না। নেক্সট দেখো কি বলেছে, হোয়েন স্টাডি দ্য ফলোইং স্টেটমেন্টস, কোনটা এর মধ্যে ঠিক আর কি বলবে। হোয়েন শি এন্টার্ড দ্য ড্রাগ স্টোর মিসেস হিগিন্স ওয়াজ নট প্রপারলি ড্রেসড, ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা দেখেছি, হ্যাঁ সে প্রপারলি ড্রেস ছিল না, হঠাৎ করেই তো ঢুকে গেছে না। আচ্ছা, শি লুকড লাইক দ্য মাদার অফ আ গিল্টি পার্সন, একদমই নয়, তাকে কোনো রকম ভাবে গিল্টি পার্সনের মা মনে হচ্ছিল না। মিস্টার কার ডিড নট এক্সপেক্ট হার টু বি কাম অ্যান্ড ডিগনিফাই, একদম এটা ঠিক আছে, তার মানে দুটো আমাদের ঠিক আছে, মানে এ অ্যান্ড সি কারেক্ট, A and C correct, right, but B is wrong, তার মানে নাম্বার 2। এরপরে বলেছে যে made them forget that her clothes seemed, তার মানে আন্ডারলাইন কি বলেছে, দ্যাটটা এখানে কি হবে, তাহলে দ্যাটটা বুঝতেই পারছো, প্রথমত এখানে একটা সাবজেক্ট ধরে নিচ্ছি আমরা, এখানে সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, এখানেও দেখো একটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, কারণ এখানেও সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এখানেও সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, তার মানে এদিকেও একটা ক্লজ তৈরি করেছে, এটাও একটা ক্লজ তৈরি করেছে, কারণ আমরা জানি ক্লজ তৈরি করতে গেলে একটা মিনিমাম সাবজেক্ট লাগে আর একটা ফাইনাইট ভার্ব লাগে, দুটোই আমাদের রয়েছে, তার মানে এই জিনিসটা মাঝখানে যে রয়েছে সে হচ্ছে কনজাংশন, ঠিক আছে। এরপরে হার ব্লু আইজ নেভার ওয়েভার্ড, এই যে ওয়েভার্ড মানে আমি তোমাদেরকে আগে বলেছি হেজিটেটেড, অর্থাৎ সে কিন্তু হেজিটেট করেনি, যে জিনিসটা কি হচ্ছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। আচ্ছা, তো এখানেও ধরো একটা প্রশ্ন হয়, তোমরা এটা করবে। আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই যে পোয়েম থেকে কি দেওয়া হয়েছে, দেখো পোয়েমটা দেখো খুবই ইম্পর্টেন্ট, পোয়েম থেকে কি দেওয়া রয়েছে একটা দেখে নি জাস্ট।
এটা সবার কাছে আশা করি তোমরা জানো, ঠিক আছে। শেক্সপিয়ারের এটা বিখ্যাত ঠিক আছে, প্লে আর কি, তোমরা জানো, সেখান থেকে দেওয়া হয়েছে। অল দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ, অর্থাৎ সমগ্র বিশ্বটা একটা নাট্যমঞ্চ, অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স, এবং সবাই আর কি যারা আছে, ছেলে এবং মেয়েরা যারা রয়েছে সবাই হচ্ছে আমরা একটা অভিনয় করে চলেছি, বা আমরা অভিনেতা বা অভিনেত্রী। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রান্সেস, অর্থাৎ আমাদের কি আছে, তার মানে এটাকে পৃথিবীর সাথে আমাদের লাইফের সঙ্গে তুলনা করো। লাইফটা হচ্ছে কি, আমরা লাইফে সবাই হচ্ছে নিজেদের মতো অভিনয় করে চলেছি, এবং আমাদের জন্ম মৃত্যু মানে এক্সিটস মানে হচ্ছে ডেথ, এবং এন্ট্রান্স মানে হচ্ছে জন্ম এবং মৃত্যু, এটা মৃত্যু এবং জন্ম রয়েছে, ঠিক আছে। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস, এবং একজন ব্যক্তি, ঠিক আছে, বা একজন লোক তিনি কিন্তু বিভিন্ন পার্টে অভিনয় করছেন। কেউ যখন একদম তিনি ছোট, হিজ অ্যাক্টস বিং 7 এজেস, ঠিক আছে, যখন 7 বছর তার বয়স, অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট অর্থাৎ বাচ্চা শৈশব অবস্থার মধ্যে রয়েছে, তখন তিনি কি করছেন, মিউলিং অ্যান্ড পুকিং ইন দ্য নার্সেস আর্মস, ঠিক আছে। যখন সেই মিউল করা মানে বুঝতেই পারছো, ঠিক আছে, যে একটা ছোট্ট বয়সে নার্সের কোলে সে আর কি করছে আর কি, ঠিক আছে, মানে মিউলিং করছে। তাহলে মিউল মানে হচ্ছে বিড়ালের মতো ম্যাও করা, ঠিক আছে। আর পুকিং মানে হচ্ছে কি, পুক, তোমরা জানো পুকিং মানে হচ্ছে মানে বমি করে দেওয়া বা কিছু এরকম, ঠিক আছে। তো সেই জিনিসগুলো করছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে দেন দা হুইনিং স্কুল বয়, তার মানে এবার সে আস্তে আস্তে বড় হচ্ছে, উইথ ইস স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস, মানে সেই মনে হয় ছোট, মানে যেটা একটু বড় হলে কি হয়, বাচ্চারা স্কুল যেতে চায় না, ঠিক আছে, তখন ব্যাপারটা হচ্ছে কি, যে স্কুল যাবো না ব্যাপারটা এরকম হয়। অ্যান্ড ক্রিপিং লাইক স্নেল আনউইলিং টু স্কুল, মানে সেই স্নেলের মতো একটা মানে একটা ইয়ের মতো, শামুকের মতো স্পিডে চলেছে, এবং আনউইলিং টু স্কুল, সে স্কুল যেতে চাইছে না। অ্যান্ড দেন দ্য লাভার, এবং তারপরের পার্টটা হচ্ছে যে সে লাভার, ঠিক আছে, একজন প্রেমিকের অভিনয় করছে। শাইন লাইক আ ফার্নেস, তার মধ্যে একটা চুল্লির মতো কিছু একটা মানে তার মধ্যে হয়তো তার হৃদয়টা ফেটে যাচ্ছে বা এরকম কিছু অবস্থা হচ্ছে, সে তার মধ্যে কিন্তু একটা মানে কি বলবো, শাই করছে আর কি, ঠিক আছে, মানে সেই হিভিং আ শাই অফ রিলিফ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, মানে শাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলছে, ঠিক আছে। উইথ আ ওফুল ব্যালার, তার মধ্যে একটা ওফুল ব্যালার মানে হচ্ছে, অর্থাৎ সে একটা বিয়োগান্তক কিছু একটা জিনিস তার মধ্যে চলছে। মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো, ঠিক আছে, তা অর্থাৎ তার মিস্ট্রেসের কাছে সেই জিনিসটা আর কি, সে হয়তো তার সাথে হয়তো সদ্য তার সাথে হয়তো বিচ্ছেদ হয়েছে বা কিছু এরকম একটা জায়গা। এবং তারপরে সে হচ্ছে দেন আ সোলজার, এবং তারপরে সেটা সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। ফুল অফ স্ট্রেঞ্জ ওথস, তার মধ্যে একটা কি মানে একটা ওথস রয়েছে, অর্থাৎ সে একটা শপথ রয়েছে, ঠিক আছে, যে আমায় কিছু করে দেখাতে হবে, এরকম জায়গা। অ্যান্ড বেয়ার্ডেড লাইক আ পার্ড, মানে বেয়ার্ডেড লাইক আ পার্ড মানে লেপার্ডের মতো, অর্থাৎ তার মধ্যে একটা লেপার্ডের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো তার মধ্যে থাকছে। অ্যান্ড জেলাস ইন অনার, এবং তাকে সে কি করছে, যে কোনো মূল্যে তাকে কিন্তু এই যে মানে সম্মান আদায় করতে হবে, সম্মান, ঠিক আছে, তাকে যে কোনো মূল্যে কিন্তু সম্মান আদায় করতে হবে, এই জিনিসটার পিছনে সে ছুটছে, ঠিক আছে, সম্মান না কিন্তু সম্মান। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, ঠিক আছে। সিকিং দ্য বাবেল রেপুটেশন মানে কি, সে যে রেপুটেশনটা খুব সহজেই মিলিয়ে যায়, খুব তাড়াতাড়ি বাবেল গুলো কি হয়, বুদবুদ আকারে ওঠে আবার নিভে যায়, তো ব্যাপারটা এরকমই তাই, সে বাবেল রেপুটেশন হওয়ার চেষ্টা করছে, সে ভাবছে আমি হয়তো দেশের জন্য প্রাণ দিলে আমাকে সবাই মনে রাখবে। এন্ড ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, ঠিক আছে, যখন সে কামানের মুখ থেকেও আর কি আসছে, কামানের মুখে পড়ছে বা কিছু এরকম জায়গা থেকেও সে তখন বলছে না, আমি দেশের জন্য প্রাণ দেবো, দেশমাতৃকার জন্য প্রাণ দেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এটাই আমাদের বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলছে হোয়াট ডু অল মেন অ্যান্ড ডু, ঠিক আছে, তারা হচ্ছে কি মানে চেস খেলছে বা এরকম কার্ডসের কথা তো বলা হয়নি, পারফর্ম দেয়ার ভেরিয়াস রোলস, ঠিক আছে, এটা বলা হয়েছে। দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রান্সেস, এই জায়গাটা আমি একটু বলি, যে ধরো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে সিমিলি, ইংরেজিতে আমরা এটা ক্লাসেও ভালো করে আরো করব, সিমিলি আর মেটাফোর এই জায়গা থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার বেশি এসছে। দেখো সিমিলি হচ্ছে মানে এটা একটা ডিরেক্ট কম্পারিজন, মানে তুলনা করছে, ডিরেক্ট কম্পারিজন। আচ্ছা, কম্পারিজনের সাথে কিন্তু সিমিলির একটু পার্থক্য আছে, আমরা কম্পেয়ার করি, মনে রাখবে আমি কম্পেয়ার করব আই এর সাথে হি এর কম্পেয়ার করতে পারি, বা রামের সাথে আমি শ্যামের কম্পেয়ার করতে পারি, কিন্তু সিমিলির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, এটার সাথে কম্পারিজনের একটু ডিফারেন্স, সেটা হচ্ছে সিমিলি সব সময় একটু মানে যে ধরো সে তার মুখ সে হয় চাঁদের মতো সুন্দর, তাহলে এখানে কিন্তু তাকে চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেখানে কিন্তু চাঁদ এবং তার সে কিন্তু একই ব্যক্তি নয়, ঠিক আছে, মানে একই রকম জিনিস নয়, মানে ডিফারেন্ট জিনিসের মধ্যে যখন আর কি কম্পেয়ার করা হবে তখন সেটা হচ্ছে সিমিলি হয়ে যাবে, ঠিক আছে।
তো চাঁদের মতো সুন্দর, বা সে তার চাঁদের মানে ইয়ের মতো ডায়মন্ডের মতো চকচক করে, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে কি তার মানে এটাকে আমরা ডিসিমিলার জিনিসের মধ্যে তুলনা করি, তাই জন্য সিমিল মানে, এবং এর যে তুলনাটা হবে সেটা হচ্ছে একদম খোলাখুলি, ঠিক আছে। হি মানে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, এরকম ভাবে বলবো। আর মেটাফোরের ক্ষেত্রে কি বলবো, মেটাফোরের মানে একটা লুকিয়ে চুরিয়ে বলবো ব্যাপারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে, মানে ডাইরেক্ট বলছি না। এই যে আমরা এখানে ডাইরেক্ট বলছি না, এক্সিটস মানে হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু এটা হচ্ছে ইমপ্লিসিট, মানে এই কম্পারিজনটা হচ্ছে একটু ইমপ্লিসিট, মানে একটু লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা বলা। আর এটা হচ্ছে এক্সপ্লিসিট, মানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, মুখের উপর বলে দেওয়া সেই জিনিসটা। তাহলে এখানটায় দেখো এক্সিটস আর এন্ট্রান্সেস, মানে এটা হচ্ছে এই এক্সিটস মানে হচ্ছে ডেথ, আর এন্ট্রান্স মানে হচ্ছে বার্থ, আগেও বললাম, ঠিক আছে, সেই জিনিসটা বলছে। তার মানে এখানটাতে আমাদের কি হয়েছে, মেটাফোর। আচ্ছা, পার্সনিফিকেশন কি? যখন পার্সনিফাই করা মানে হচ্ছে ধরো কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, ধরো আমি নেচারকে যখন আমি মায়ের সঙ্গে তুলনা করছি, মানে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা যখন একটা অ্যানিমেট অবজেক্টের সাথে তুলনা করি এবং তার মনে করি যে নেচারটাও কিন্তু একটা মা, এরকম ইনঅ্যানিমেটের মধ্যে যখন অ্যানিমেটেড প্রাণ সঞ্চার করি তখন তাকে পার্সনিফিকেশন বলি। এরপর হচ্ছে হাইপারবোল, মানে অতিরঞ্জিত করে বলা, ঠিক আছে। আর সিমিলি তো অলরেডি বললাম, এই জিনিসটা একটু এক্সট্রা থাকে তোমাদের সেন্ট্রালে। আচ্ছা, ওয়াই ইজ দ্য লাভার সাইন কম্পেয়ার টু আ ফার্নেস? কারণ বুঝতেই পারছো, হি ফিলস ইমোশনালি চার্জড, ঠিক আছে, আবেগ প্রবণ হয়ে গেছে বেশি। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফার্স্ট লাইন। দেখো, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, ওটাও কি তার মানে সমস্ত আমাদের, এটা কি লাইফের সঙ্গে তুলনা করেছিল? মনে করে দেখো, আমি বলেছিলাম অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ মানে কি সমস্ত পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, মানে আমার জীবনটা একটা নাটকের মতো। তার মানে কি এটাও একটা মেটাফোর, ডাইরেক্ট বলছে না কিন্তু যে এটা একটা আমাদের জীবন, এটা বলছে না। যদি বলতো অল দ্য ওয়ার্ল্ড ইজ আ ইজ আওয়ার লাইফ, এরকম বলতো লাইফের সঙ্গে, এটা বলে দিত, তাহলে কিন্তু সিমিলি হয়ে যেত, ঠিক আছে। অপশনটা কিন্তু একই আছে, পার্সনিফিকেশন হাইপারবোল, এটা নিয়ে আর বলছি না। স্কুল বয় কি বলছে? স্কুল বয় সে কিন্তু কি বলছে যে সে ইজ রিল্যাক্টেন্ট টু গো টু স্কুল, এটা আছে, ঠিক আছে, এটাও আছে। আচ্ছা, লুকস বিউটিফুল ইন দ্য মর্নিং, একদম নয়, সে যেতেই চাইছে না, ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আনসার। আচ্ছা, সোলজার ইজ জেলাস অ্যাবাউট হিজ অনার, ঠিক আছে, কেন? সে কারণ সে কি বলছে, কারণ হি ইজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট অনার, এটা প্রথমটা হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু তোমাদের ইয়ে রয়েছে, আমাদের তোমাদের পেডাগোগি থেকে প্রশ্ন আছে, দেখে নি কি আছে, একটা দুটো প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে, দেখো প্রথমে বলেছে যে হুইচ ইজ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, দেখতে পাচ্ছ নট, বারবার নট জিনিসটাকে ইউজ করে। রাইমস, সংস, চ্যান্টস, এইগুলো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে কেন শেখানো হয়? কারণ আমরা জানি যে এগুলোর মাধ্যমে বাচ্চাদের এক্সপ্রেশনটাকে অনেক বেশি এলাবোরেট করা যায় বা এক্সপ্রেশনটাকে এনহ্যান্স করা যায়, সেই জন্য আমরা করি। আচ্ছা, হুইচ অ্যাপ্রোচ অর মেথড ডাজ নট এনকারেজ লার্নার্স টু ইউজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ? নেটিভ ল্যাঙ্গুয়েজের শেখানোর ক্ষেত্রে আমরা অবশ্যই দেখেছিলাম যে কোন কোন মেথডটা আমরা তাদেরকে এন্টারটেইন করবো না বা শেখানোর চেষ্টা করবো না, কারণ আমরা ডিরেক্ট মেথডটাকে দেখবো, কারণ ডিরেক্ট মেথডটাকে আমরা যাবো না, ঠিক আছে। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো ওখানে আমরা দেখেছিলাম যে বিলিঙ্গুয়াল মেথড, আমরা অডিও লিঙ্গুয়াল মেথড, এরকম বিভিন্ন রকম ভাগ আছে, ঠিক আছে। বিলিঙ্গুয়াল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, ঠিক আছে। তো এইগুলো আমরা ডিরেক্ট মেথডের ক্ষেত্রে যাব না, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে ডিরেক্ট মেথডে আমরা যাচ্ছি না, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে, মানে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে মাদার টাং এর ক্ষেত্রে। অডিও লিঙ্গুয়াল মেথড, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এগুলো যাই হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, আবার দেখো ট্রু বলেছে কোনটা। আর দ্য লাইব্রেরি শুড নট জাস্ট বি, মানে আমরা লাইব্রেরিটাকে একটা শুধুমাত্র একটা বইয়ের পাহাড় হিসেবে দেখাবো না, মানে শুধুমাত্র বই রয়েছে এরকম কিছু, বরং আমরা কি করব সেখানে, কি করবো, অ্যাজ অ্যান অ্যাক্টিভ এনভায়রনমেন্ট ফর এঙ্গেজমেন্ট উইথ বুকস, অবশ্যই এটা একবার দেখাতে হবে। নট ট্রু বলেছে, তাহলে এটা অবশ্যই একটা ঠিক হবে। টিচার্স এন্ড আদার অ্যাডাল্টস ক্যান অলসো মডেল রিডিং বিহেভিয়ার ইন লাইব্রেরিজ, একদম ঠিক আছে। আর রিড অ্যালাউড অফ দ্য টেক্সট বুক ক্যান বি বেসড অন, অবশ্যই না, কারণ জোরে জোরে পড়া যায় না, কারণ অন্যদের অসুবিধা হতে পারে। রিড অ্যালাউড এখানে ব্যাপারটা কিন্তু এন্টারটেইন করা হবে না। আচ্ছা, লিটারেসি টিচিং অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজ দ্য রিলেশনশিপ বিটুইন লেটার্স অ্যান্ড সাউন্ড, লেটার অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে যখনই বলবে মনে রাখবে ফোনিক্স ইনস্ট্রাকশন, ফোনেটিক্স ব্যাপারটা কিন্তু আমরা এই লেটার বা শব্দের এই সাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা বেশি বেশি করে আর কি আলোচনা করি। আচ্ছা, স্টুডেন্ট অফ ক্লাস, এবার একটা স্টুডেন্ট আর কি বলছে, স্টুডেন্ট অফ ক্লাস 5 কি বলছে, ঠিক আছে, এটা 5 এর স্টুডেন্ট, সে কি বলছে, আই গিভ মাই ওয়ার্ক ফাইনাল চেক ফর অ্যাকিউরেসি, ঠিক আছে, আমি ফাইনাল অ্যাকিউরেসির জন্য আমি এটা চেক করছি বিফোর সাবমিটিং ইট টু দ্য টিচার। দ্য স্টুডেন্ট ইজ ওয়ার্কিং এট দ্য রাইটিং স্টেজ অফ, কোন স্টেজে আর কি সে রয়েছে, ঠিক আছে। অবশ্যই আমরা কি জানি, আমরা এটা বলবো যে প্রুফ রিডিং বলবো, ঠিক আছে, প্রুফ রিডিং।
তো এইগুলো হচ্ছে আমাদের কিছু প্রজোডির যে কোশ্চেন গুলো আছে, আরো আরো কিছু কোশ্চেন তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আমরা কিছু আরো প্রশ্নগুলো একটু দেখি, যেগুলো আমরা স্টেটের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো কিছু কিছু কোশ্চেন আমরা দেখি, যেগুলো আমরা বললাম, এগুলো তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে একটু দেখাই। আচ্ছা, এখানে দেখো ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, এই ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা জানো আশা করি। আচ্ছা, এখান থেকে কিছু দেখো অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছে। অ্যান্টোনিম দেখো, স্পোরেডিক মানে বিক্ষিপ্ত। ঠিক আছে, স্পোরেডিক মানে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। তাহলে উল্টোটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস, যেটা চলমান। ইন্টারভাল মানে মাঝখানে হচ্ছে কিছু সময় বিরতি থাকছে। আচ্ছা, ডিসেন্ট মানে সুন্দর, রিপেল মানে হচ্ছে বিকর্ষণ বা কিছু। আচ্ছা, ম্যালাইস, ম্যালাইস মানে হচ্ছে দেখো, ম্যালাইস বা এই যে ম্যাল, ম্যাল মানে হচ্ছে ব্যাড। ঠিক আছে, তাহলে ম্যালাইস মানে হচ্ছে কি, ম্যাল মানে যদি ব্যাড বা ইভল হয়, তাহলে ম্যালাইস হচ্ছে তার মধ্যে একটা বাজে কিছু থাকবে। তার মানে বেনিভোলেন্সটা হচ্ছে অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। স্পাইট মানে হিংসুটে, ইন্টেনশন মানে তার অভিপ্রায়, মোরসফুল মানে হচ্ছে বিষণ্ণ, এরকম কিছু। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম জেন্ডার প্লুরাল ফর্ম থেকে প্রশ্ন দিয়েছে। দেখো দেখো এখান থেকে দিয়েছে কর্পাস। কর্পাসের প্লুরাল ফর্ম হচ্ছে কি? কর্পাসের হচ্ছে কর্পোরা, এটা আমরা জানি। আচ্ছা, অ্যাপেন্ডিক্স এর ফুল ফর্ম, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস, ডিআইসিইএস, অ্যাপেন্ডিসেস। আচ্ছা, ক্যাকটাসের ফুল ফর্ম প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটি। তাহলে প্লুরাল ফর্ম থেকে কিন্তু প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারে এসছে। একই রকম ভাবে আমি বলেছিলাম যে জেন্ডার থেকেও তোমাদের প্রশ্ন এসছে। ঠিক আছে, এখান থেকে 3টে বলেছিলাম, এখান থেকে দেখো 2টো, এখানেও দেখো 3টে রয়েছে প্রশ্ন, 3টে। জেন্ডার থেকেও 3টে প্রশ্ন কিন্তু দিয়েছিল। আচ্ছা, প্রোটেক্টর, প্রোটেক্টরের হচ্ছে তোমার অবশ্যই প্রোটেক্ট্রেস হবে। ঠিক আছে, প্রোটেক্টর, প্রোটেক্ট্রেস। ঠিক আছে, তাহলে কোনটা হবে? সি, প্রোটেক্ট্রেস। আচ্ছা, গ্যান্ডার, গ্যান্ডার হচ্ছে গুজ। ফার্মার অ্যান্ডিস গুজ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে গুজ। আরো রয়েছে হচ্ছে কোল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোল্ট, কোল্ট মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি? কোল্ট মানে হচ্ছে অশ্ব শাবক। ঠিক আছে, অশ্ব শাবককে বলা হয় কোল্ট। তাহলে ফিলি হচ্ছে শাবকী, অশ্ব শাবকী হচ্ছে ফিলি। আচ্ছা, ডো মানে হচ্ছে হরিণী, হরিণী। আচ্ছা, SOW সো, সো মানে হচ্ছে সুকরিণী। ঠিক আছে, আর এটা হচ্ছে ভেরি। ঠিক আছে, তাহলে আমরা ফিলি হয়ে যাবে আমাদের অশ্ব শাবকী। আচ্ছা, এরপরে বলেছে আমাদের সিনোনিম, যেখানে সিনোনিম থেকে 2টো প্রশ্ন আসছিল বলছিলাম। আচ্ছা, কনসিয়েন্সাস, দেখো কনসিয়েন্সাস মানে হচ্ছে ন্যায়বান। ঠিক আছে, যে হচ্ছে ন্যায়বান, যে ন্যায়ের ভিত্তিতে সবকিছু করে, তার মানে এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে স্ক্রপুলাস, যে হচ্ছে ন্যায়বান। আচ্ছা, মিস্টিভাস মানে খারাপ, রিডিকুলাস মানে হাস্যকর, রেবেলিয়াস মানে হচ্ছে তা বিদ্রোহী বা এরকম, অ্যাভোর মানে তীব্র ঘৃণা করা কোনো কিছুকে। ঠিক আছে, তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে? ডিটেস্ট মানে তীব্র ঘৃণা করা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো, আচ্ছা এরপরে দেখো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এই জায়গাটা আমরা দেখিনি। এগুলো হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই আসে। ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই। দেখো, তো এই ধরনের ক্ষেত্রে কি হয়? এগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি সমস্যা হয়? এগুলোর ক্ষেত্রে এগুলো সবই হচ্ছে আমাদের ইমাজিনেশন বা হচ্ছে কল্পনা প্রসূত ব্যাপার। তাহলে যখনই আমরা আমরা জীবনে কখনো তো মানে বাস্তব জীবনে বা বাস্তবিক জীবনে আমরা কখনো পাখি হতে পারবো না, তাহলে আমরা কখনো উঠতেও পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো আই অ্যাম হবে না, এটা প্রেজেন্টে কখনো হয় না, পাস্টে হয়। তাহলে দেখো মনে রাখবে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করি না, ওয়ার ব্যবহার করি। ইফ আই ওয়ার আ বার্ড। ঠিক আছে, নেক্সট, হি ফাউন্ড দ্য বুক হি হ্যাড লস্ট। দেখো, সে খুঁজে পেল বইটা যেটা সে হারিয়ে ফেলেছিল। তার মানে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের পার্টটা অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট হবে। এই আচ্ছা, হার্ডলি, আচ্ছা হার্ডলি দিয়ে বলেছে, হার্ডলি বা স্কেয়ার্সলি যখনই থাকবে তোমরা বুঝে যাচ্ছ যে কি হবে। হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে অবশ্যই এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, কারণ এখানে দেখো হোয়েন দা টিচার কালেক্টেড মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তার মানে হ্যাড ফিনিশড হয়ে যাবে। আচ্ছা, অ্যাসিমিলেট, অ্যাসিমিলেট মানে কি? অ্যাসিমিলেট বানানটা বলেছে, তাহলে স্পেলিং মিস্টেক থেকে আমি তোমাদেরকে বলেছিলাম প্রশ্ন আসে। তাহলে অ্যাসিমিলেট বানানটা হচ্ছে ASSI, অ্যাসিমিলেট MILATE, অ্যাসিমিলেট। অ্যাপালিং, অ্যাপালিং বানানটা হচ্ছে APPALLING, দুটো পি দুটো এল। রেজোভিনেট হচ্ছে কি REJUVENATE, রেজোভিনেট। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখো কি বলেছে। আচ্ছা, এবার বলেছে এরার কারেকশন, ইসি এরার কারেকশন দিয়েছে। সমীর হ্যাজ টু ট্রাজ ওভার। দেখো, ট্রাজ ওভার বলতে কি হয়? মানে কোনো একটা এরকম কোনো মাউন্টেন বা পথের ওপর দিয়ে যদি তুমি চলে যাওয়ার চেষ্টা করো, তাহলে অতিক্রম করে যাও, তাহলে ট্রাজ ওভার হয় না, সেটা হচ্ছে ট্রাজ আপ হয়। ঠিক আছে, আচ্ছা, ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরেট স্টোরিজ দ্যাট
ওয়্যার এভার রিটেন, আচ্ছা দ্যাট ইজ আর কি, দ্যাট এখানটায় হচ্ছে ওয়্যার দেয়ার ঠিক হবে না, কারণ যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট আর এভার রিটেন করে দিই। আচ্ছা, অনেকে মনে হতে পারে স্যার এখানটায় তো ওয়ান অফ দ্য রয়েছে, কিন্তু মনে রাখবে এই যে দ্যাট রয়েছে, এই দ্যাটটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এর কাজ হচ্ছে ঠিক আগের এই অংশের সাথে এই ভার্বটাকে মেলানো। এটা যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এটা অবশ্যই আর হবে, এটা কিন্তু ইজ হবে না। আচ্ছা, আর কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলেছিলাম, মনে করে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে বলেছিলাম। এর অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পারসুয়েন্স। ইন পারসুয়েন্স এর পরে সবসময় মনে রাখবে অফ বসে। আচ্ছা, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, ঠিক আছে, রেলওয়ে স্টেশনের থেকে, তাহলে ফ্রম দিয়ে হবে। তো এই ধরনের ধরো প্রশ্নপত্র আর কি ছিল, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্নপত্র তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, ঠিক আছে। তো আমরা আশা করি যেরকম ভাবে ডিসকাস করলাম এবং আমরা শেষ পর্যন্ত যে প্রশ্নপত্রগুলো সলভ করলাম তার সাথে পুরোপুরি ব্যাপারটা মিলে গেল। আচ্ছা, তো এবার বলো যে আমরা যতটুকু পড়াশোনা করলাম সেই জায়গাটায় তোমাদের কোনো ডাউট আছে কিনা। আমরা এরকম ভাবে যদি ব্যাপারগুলোকে সলভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এক্সামে ভালো স্কোর করতে পারবো। এবার সবাই বলো যে তোমাদের কোনো ডাউট এরপরে আছে কিনা। অবশ্যই ইংরাজি নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট নেই তো? কোনো প্রশ্ন নিয়ে বা কোনো জায়গা কনসেপ্ট নিয়ে যদি কোনো ডাউট থাকে সেটাও বলতে পারো। ওকে, তোমার যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করছি। আচ্ছা, এতক্ষণ ধরে, আচ্ছা স্যার এরারটা, আচ্ছা এরারের ব্যাপারটা, আচ্ছা কোনটা ডাউট হয়েছে বলো, এরারের কোনটা? কোনটা বলো স্যার, এরারটা হ্যাঁ, কোন ডাউটটা আছে বলো, কোনটা আছে? আজকে তো আমি এরারটা জাস্ট কোয়েশ্চেনটা সলভ করেছি, এখন আমি রুলটাই তোমাদেরকে পড়াইনি। এটা মানে হচ্ছে দেখো, মানে ট্রাজাফ মানে হচ্ছে কোনো কিছু ধরো তুমি কঠিন জায়গা অতিক্রম করে যাচ্ছ, সেটা হয়ে যায় হচ্ছে ট্রাজ আপ, নট ওভার, এটা মাথায় রাখবে। আর পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান অফ দা, মানে আমরা জানি যখন ওয়ান অফ দা লিখবো, তার ওয়ান অফ এর পরে সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল আর ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, এটা নর্মাল নিয়ম। কিন্তু যদি মনে রাখবে এর মাঝখানে যদি রিলেটিভ প্রোনাউন ঢুকে যায়, তাহলে কিন্তু এইটার ওপর ভিত্তি করে এই ভার্বটা তৈরি হয়। এই যে এটা যেহেতু প্লুরাল, তাই জন্য ভার্বটাও তখন কিন্তু প্লুরাল হয়ে যায়। যেহেতু এখানটায় দেখো একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট চলে এসছে, দ্যাট দ্যাট না থাকলে কিন্তু এটা ইজ হতো, ঠিক আছে। কিন্তু দ্যাট চলে আসার জন্য এটা আর হয়ে গেছে, কারণ এখানটায় পাইরেট স্টোরিজ আছে, তাই জন্য। ক্লিয়ার? হ্যাঁ, এরর কিভাবে সলভ করবে সে সবকিছু তো আমরা রুলস বা যেগুলো রয়েছে সেগুলো আমরা আরো ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আজকে জাস্ট তোমাদেরকে আমি সলভ করে দেখালাম। ফিগার অফ স্পিচ তোমাদেরকে আমি পুরোটাই করাবো, ঠিক আছে। সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন যা আছে সবটা তোমাদেরকে আমরা ক্লাসে করানো হবে, ঠিক আছে। আজকে দেখো, আজকে যেহেতু ওকে, আজকে তোমাদেরকে জাস্ট আমি ওভারভিউ যেটুকু দরকার, অর্থাৎ যেটুকু এই স্বল্প পরিসরে করানো যায় সেটুকু চেষ্টা করেছি, ঠিক আছে। বাদ বাকি তো আমরা ক্লাসে সবটাই করবো। হুম, সুতরাং এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। সবটাই তোমরা শিখতে পারবে। হ্যাঁ অবশ্যই স্যার দিয়ে দেবেন, ঠিক আছে। পিডিএফ নিয়ে এত চিন্তা করার কিচ্ছু নেই, পিডিএফটা তোমাদের জন্যই করা হয়েছে, ঠিক আছে। তোমরা সব পেয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য। আমি তাহলে স্যারকে ক্লাসটা ট্রান্সফার করছি। গুড নাইট অল অফ ইউ। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, ক্লাস হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওয়েলকাম। হ্যাঁ। একটা মিনিট আমাকে টাইম দাও। আমি জাস্ট একটু গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি বেশি সময় নেবো না, আবার বলছি 2 মিনিট মাত্র সময় নেবো।
দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, দেখো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। রেকর্ডিং বা পিডিএফ নোটস এর ক্ষেত্রে সব বলেছি, যেটা বললাম একদম শুরুতে বলেছি। জাস্ট আমি 2 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। তো এই পার্টটাতে চলে আসছে। গ্রুপটা একবার বন্ধ করে নিই। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে। নেক্সট বলে রাখি যে আগামীকাল আমাদের অঙ্কের ক্লাস রয়েছে। এবার যেটা বলার আর কি, যে আগামীকাল আমাদের যে পরপর যে 5 দিনের ক্লাসের সেশন শেয়ার করা হয়েছিল, তো সেখানে অলরেডি 4 দিন হয়ে গেল। আগামীকাল পঞ্চম ক্লাস বা শেষ ক্লাস। এবার তোমরা জানো হাতেও সময় খুব কম, কারণ সিকেটের অলরেডি ডেট অ্যানাউন্স করে দিয়েছে। যেরকম বা যা খবর আছে যে মার্চের মধ্যে তোমার তোমার আপার প্রাইমারি টেটের পরীক্ষা হবে, বা এর মধ্যে অর্থাৎ জানুয়ারিতে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর ক্ষেত্রে নোটিফিকেশন আসতে চলেছে, এরকমটা আমরা মোটামুটি সবাই জানি। আশা করি এইগুলো সবার কাছে আছে, এমন নয় যে আমি নতুন কোনো কিছু বলছি। তো সেই হিসাবে আমাদের যেভাবে করা দরকার, আমি আগামীকাল এই নিয়ে বিস্তারিত তোমাদের সাথে বলে দেবো। যে অবশ্যই একটা নতুন ব্যাচ করা হবে, যেটা একদম প্রথম দিন থেকে বলে আসছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সবকিছু বলে দিচ্ছি, একটু আমাকে সময় দাও। আবারও বলছি যে আগামীকাল যে ক্লাসটা থাকবে সেই ক্লাস আমি নিজে থাকবো, অঙ্কের ক্লাস থাকবে। তো আগামীকাল অঙ্কের ক্লাস আমি এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো যে কিভাবে তোমার নতুন ব্যাচ বা যা কিছু হবে সেখানকার প্রসেস কি রয়েছে। আগামীকাল মূলত
ক্লাসের গুরুত্ব তিনটে। প্রথম কথা, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অঙ্কটা আমাদের কোথায় রয়েছে? অঙ্কটা কাজে লাগবে আমাদের প্রাইমারি টেট, এটা ম্যান্ডেটরি সবার জন্য। আপার প্রাইমারি টেট যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ এই জায়গাটা তাহলে সবার জন্য আসছে না। যারা সোশ্যাল সায়েন্স আপার প্রাইমারি টেট রয়েছে তাদের জন্য দরকার পড়ছে না। আর আরেকটা পার্ট যেটা আমাদের এই ব্যাচের সাথে গুরুত্বপূর্ণ, মানে এই ব্যাচের টার্গেট এক্সাম যেগুলো রয়েছে তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি, সেখানেও কিন্তু অঙ্ক ম্যান্ডেটরি। তো এই মূলত এই এক্সাম গুলো কিন্তু আমাদের মূল টার্গেট আমাদের এই ব্যাচের ক্ষেত্রে। আগে জানিয়েছে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বোথ, তোমার পেপার অন সিটে আপার প্রাইমারি টেট সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, আর এদিকে সিটেট বললে অবশ্যই সিটেট পেপার অন, মানে যেটা আপার প্রাইমারি টেটের সাথে ম্যাচ করছে, আর সিটেট পেপার টু যেটা আপার প্রাইমারি টেটের সাথে ম্যাচ করছে। অর্থাৎ সিটেট পেপার টু এর মধ্যেও আমরা বোথ সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স দেখতে পাবো, যেটা আপার প্রাইমারি টেটের মধ্যে রয়েছে। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি, আশা করি এখানে অনেকে আছো যারা করেছো। তো এই সব জায়গাতে আমাদের অঙ্ক রয়েছে। তো আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, অর্থাৎ যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য কতটুকুই রয়েছে, আর আমাদের আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেটের জন্য কতটুকু রয়েছে, এই নিয়ে আমরা একদম আগামীকাল ডিটেলসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যেটা, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবো। অর্থাৎ আবারও বলছি, আগামীকাল আমি এই ক্লাসের মধ্যে সবকিছু শেয়ার করে দেবো। এমন না যে শুধু মুখে বলছি, পুরো লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা অ্যাডমিশন কিভাবে নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন বলতে তুমি যেটা বোঝো বা আমি তোমাকে যেটা বোঝাতে পারি, যে শুধু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত না, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, সেরকমটা থাকবে কোর্স ফি। আর যদি বলি কোয়ালিটি অফ এডুকেশন, তাহলে ধারে কাছে পৌঁছাতে পারবেন। অর্থাৎ তুমি যাদেরকে বড় মনে করো, অর্থাৎ মেজর সেজর যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের তুলনায় কোর্স ফি কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন যদি বলো, তাহলে যাদেরকে তুমি বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। আবার বলছি সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, মানে প্রাইমারি গ্রেডে যে 5টা সাবজেক্ট রয়েছে তার আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো কোনো সাবজেক্টে পেডাগজি টিচার আলাদা রয়েছে। নেক্সট যেটা বলার, আপার প্রাইমারি গ্রেড যে 3টে কমন জায়গায় সিডিপি ইংলিশ বাংলা সেগুলো তো থাকছে, তার সাথে সাথে অবশ্যই যে 2টো পার্ট রয়েছে, সায়েন্স বললে আমাদের আলাদা ফ্যাকাল্টি থাকবে, বায়ো সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এর জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে, অঙ্ক আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো অঙ্কের যদিও আগামীকাল আমি নিজে থাকবো, কিন্তু অঙ্ক আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবেন, অর্থাৎ অঙ্কের জন্য টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। নেক্সট একই রকম ভাবে সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এগুলোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, তোমাদের শুধুমাত্র হিস্ট্রি ক্লাস আর ওদিকে সায়েন্সের মধ্যে বায়ো সায়েন্স ক্লাস হচ্ছে, জিওগ্রাফি বলো পলিটি বলো ওদিকে ফিজিক্যাল সায়েন্স বলো ম্যাথ বলো সব ক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবে। এবং গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সবকিছুর বাইরে গিয়ে যে সাবজেক্ট আসছে সেটা হচ্ছে রিজনিং, সেটাও এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। তো আগামীকাল এগুলো নিয়ে একদম বিস্তারিত তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা হবে, এবং এই কোর্সগুলোর ক্ষেত্রে সমস্ত কিছু আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো আগামীকাল এগুলো আমি জানিয়ে দেবো যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, তোমার ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন সবকিছু। কারণ এই ফেব্রুয়ারিতে সিটেড বা মার্চে যে আপার প্রাইমারি টেট এগুলোকে মাথায় রেখে আমাদের এই ব্যাচ সেইভাবে আমরা চালাবো, যাতে করে তার মধ্যে সিলেবাসের আমরা জায়গায় পৌঁছাতে পারি। সেক্ষেত্রে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, অর্থাৎ আবারও বলছি সপ্তাহে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে। প্রথম কথা, আমি কম ক্লাসে সিলেবাস শেষ করতে পারি না। দ্বিতীয় কথা, কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না। সেক্ষেত্রে আমাদের যেহেতু হাতের সময় খুব কম, নাম্বার অফ ক্লাস বাড়বে। তো আগামীকাল এই নিয়ে আমি ডিটেলসে তোমাদের সাথে জানিয়ে দেবো। তৃতীয় যেটা বললাম যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর ক্ষেত্রে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, আগামীকাল শেয়ার করা হবে এটা, ঠিক আছে? এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের, মানে আগামীকাল ক্লাস তো বটেই, আজ ইংলিশ বা তোমার পেডাগজি যেটা হলো, গতকাল হয়েছে সিডিপি ক্লাস, তার আগে বায়োসায়েন্স বা তার আগে হিস্ট্রি, এই সব ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবার বলছি রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, ঠিক আছে? গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, অর্থাৎ আগামীকাল ক্লাস না করলে তুমি এগুলো কোনো কিছু জানতে পারবে না, যে নতুন ব্যাচ সম্পর্কে কিছু জানতে পারবে না, তো গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। একই কথা বলবো যে এই সিক্রেট কোড যদি না পাও বা শেয়ার না করো, সেক্ষেত্রে তোমার কাছে কোনো রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তো অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো।
সমস্ত কিছু আমি গ্রুপে লাইভ ক্লাসের মধ্যে সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। পুরো 1.5 ঘন্টায় ক্লাস থাকবে, একদম মাপা 1.5 ঘন্টায় ক্লাস থাকবে। যে 8টা থেকে শুরু হবে ক্লাস, মোটামুটি 9টা 15 পর্যন্ত আমি অঙ্ক নিয়ে থাকবো। 9টা 15-র পর নতুন ব্যাচ নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। আবারও বলছি লিখিত আকারে যে আমাদের কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, সপ্তাহে কতগুলো ক্লাস থাকবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইম কি হবে, ক্লাসের ডিউরেশন কি হবে, কোর্সের ডিউরেশন কি হবে, পিডিএফ নোটস গুলো কি করে পাবে। মানে আগামী যে ব্যাচ শুরু হবে সেখানে প্রথমেই তুমি এই দুটো পরিবর্তন দেখতে পাবে। নাম্বার 1, যে তোমার দিক থেকে মাইক্রোফোন আর বন্ধ করা থাকবে না, অর্থাৎ মাইক্রোফোন খোলা থাকবে। তুমি যে কোনো মুহূর্তে লাইভ ক্লাসে সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারবে, তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে সরাসরি, আর এরকম মেসেজ করে কোনো কিছু লেখার দরকার পড়বে না। 2 নম্বর যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ আগামীকাল ক্লাস পর্যন্তই সিক্রেট কোড বা যা কিছু, আগামীকালকের পর অর্থাৎ নতুন ব্যাচে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। কোনো কারণে তুমি যদি লাইভ ক্লাস করতে নাও পারো, তার রেকর্ডিং বা পিডিএফ নোটস অ্যাভেলেবেল থাকবে। সেক্ষেত্রে তুমি যখন খুশি এই রেকর্ডিং বা পিডিএফ নোটস তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবে। পিডিএফ নোটস এর ক্ষেত্রে তোমার প্রিন্ট আউট বের করতে পারবে, সেগুলোকে তুমি ডাউনলোড করতে পারবে। সব থেকে বড় কথা, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আবারও বলছি লাইফ টাইম, মানে আমাদের যে 2020 সালে ধরো যে ব্যাচগুলো রয়েছে সেগুলোর এখনো পর্যন্ত অ্যাক্সেস সেই সমস্ত স্টুডেন্টদের কাছে রয়েছে। এগুলোর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস পাবে, কোথাও কোনো কিছু নষ্ট হবে না। আর তোমাদের তো বলেই দিলাম যে এগুলো তুমি প্রিন্ট আউট বের করতে পারবে, তুমি চাইলে সেগুলোকে ডাউনলোড করতে পারবে, এরকম ব্যাপার। কিন্তু হিউজ পরিমাণ ডেটা হবে। আবার বলছি নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, সপ্তাহে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, যেহেতু হাতের সময় খুব কম, সেক্ষেত্রে নাম্বার অফ ক্লাস সপ্তাহে কিন্তু বাড়বে। কিন্তু কখনো এমন হবে না যে যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ হচ্ছে, দায়িত্ব দায়বদ্ধতা থাকবে। তো আগামীকাল আমি এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস দুটোই একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। সমস্ত ক্লাসের রেকর্ডিং, সমস্ত ক্লাসের পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, এটা বারবার বলছি, এটা মাথায় রেখো। নতুন ব্যাচ সম্পর্কেও গ্রুপে তুমি কোনো কিছু জানতে পারবে না। তোমরা অনেকে রয়েছে হয়তো হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এই জায়গাগুলোতে রয়েছে যেগুলো তোমাদের সাথে গ্রুপে শেয়ার করা হয়েছে, তুমি দেখে নাও, ওখানে কোনো ব্যাচে ভর্তি সংক্রান্ত কোনো কিছু পাবে না। আবার বলছে আমাদের সমস্ত রকমের ব্যাচ রয়েছে, টেট সিটেট যেমন রয়েছে, এনবিএস কেবিএস একদম খুব রিসেন্ট যেটা, তারও আলাদা ব্যাচ রয়েছে। এর আগে ইএমআরএস যে পরীক্ষাটা আজকে হয়ে গেল 23 তারিখ, 13 তারিখ, 22, 23, এই 3 দিন পরীক্ষা হয়েছে। অনেকে বোধহয় দিয়েছিলে বা ইএমআরএস এ বসেছিলে, এরকম ফর্ম ফিল আপ করেছিলে, এরকম আছে। তো সেই পরীক্ষাগুলো সব ক্ষেত্রে আলাদা ব্যাচ। এগুলো তো টিচিং গেল, মানে টিচিং এর মধ্যে অবশ্যই নেট সেটে রয়েছে, তারও আলাদা ব্যাচ রয়েছে। আবার এদিকে তোমার ডব্লিউবিসিএস, পুলিশ বলো, স্টাফ সিলেকশন কমিশন, রেল, নার্সিং, সমস্ত ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাচ রয়েছে। তো আমি আবারও বলছি যে দায়িত্ব দায়বদ্ধতা থাকবে। মক টেস্টের ক্ষেত্রে জানিয়ে দেবো আগামীকালে আমি যে মক টেস্ট কিভাবে দেবে বা কি কি থাকবে। আবার বলছি আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, আনলিমিটেড। আনলিমিটেড বলতে যেটা বোঝায় আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট, যে আমাদের যতদিন হাতে সময় রয়েছে, আমি যদি ধরে নিই এখন থেকে 90 দিন পরীক্ষা রয়েছে ধর আপার প্রাইমারি টেটে, তো 90 দিন যদি পরীক্ষা আমি বলি, অন্তত তার 2.5 থেকে 3 গুণ মক টেস্ট থাকবে। যে তুমি যদি এখন থেকে পার ডে 3টে করে মক টেস্ট দাও প্রত্যেক দিন, তাও তুমি শেষ করতে পারবে না সমস্ত মক টেস্ট। আবার বলছি আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে। তো আমি আগামীকাল এই নিয়ে ডিটেলসে তোমাদের সাথে একদম লাইভ ক্লাসে পুরো ডিটেলসে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। তুমি দেখেছো এর আগে তুই একটা মেসেজ করেছো বা যা কিছু, সেখানে ওই রিপ্লাই এসে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করো বা লাইভ ক্লাসগুলোকে রেগুলার করো। কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না, গ্রুপ থেকেও কোনো কিছু পাবে না। তাই মনে হচ্ছে যাদের দরকার রয়েছে অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। কোর্স ফির ক্ষেত্রে আবারও বলছি সর্বনিম্ন কোর্স ফি থাকবে, অর্থাৎ তোমার পরিচিত মেজো সেজো যারা ইনস্টিটিউট রয়েছে তাদের তুলনায় কোর্স ফি কম থাকবে। আর কোয়ালিটি যদি বলো, যে কোয়ালিটি অফ এডুকেশন, যারা কে তুমি বড় মনে করো ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, এবং আবারও বলছি যে কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। এবং এও জানালাম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পেডাগজি মানে সাবজেক্ট টিচার আলাদা, পেডাগজি টিচার আলাদা, কোনো সাবজেক্টের ক্ষেত্রে।
এরকম ব্যাপারটা। চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল এই নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে জানিয়ে দেবো, সমস্ত কিছু লিখিত আকারে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। সবকিছু তোমাদের কাছে একদম ওপেন থাকবে। অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে। আমি আগামীকাল নিজে থাকবো লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।